record on this computer. আচ্ছা ঠিক আছে, দেখা যাক, দেখি আমি অনেক জায়গায় ইয়ে দিয়েছি, রেকর্ডিং দিয়েছি সবার কি অবস্থা। Okay, let me share the screen first. Okay, I think everyone now can see it. জি স্যার, দেখতে পাচ্ছি এখন। Okay. কে আমাকে কল দিচ্ছে? স্টুডেন্ট। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? বলেন। মানে কি ক্লাস আপনাদের? হবে। আপনি হোয়াটসঅ্যাপে ফোন দিয়েছেন যে? আপনি কি সিআর? তার পরিচয় দেবেন তো, সিআর। হ্যাঁ, ক্লাস হবে না কেন? আর একজন স্টুডেন্ট কালকে ক্লাস হবে কিনা আজকে ফোন দিয়েছে। বুঝতে পারছেন, আপনাদের ফোনের এই এত ফোন অ্যাটেন্ড করতে করতে মাঝে মাঝে পাগল হয়ে যায় আমি। অ্যাডভাইজিং এ মেইল করে একজন ফোন করে, বুঝতে পারছেন যে স্যার মেইলটা গিয়েছে কিনা। স্যার আপনি কি গুগল ক্লাসরুমের অ্যাকাউন্ট খুলছেন? অ্যাকাউন্ট খোলা কি আছে গুগল ক্লাসরুমে? তো অ্যাকাউন্ট খোলার কিছু নেই, গুগল ক্লাসরুমে জাস্ট ক্লাস খুলবেন, ঠিক আছে? আচ্ছা। গুগল ক্লাসরুমে তো সবাই জয়েন করেছে, আপনি কি জয়েন করেন নাই? না স্যার, আমি জয়েন করতে পারি নাই। আপনি যদি হ্যাঁ, ওই সমস্যা নাই, ওই আরেকজনকে যারা জয়েন করেছে ওদের কাছে ক্লাস কোড বা লিংক চাইলেই পাবেন। আপনি হোয়াটসঅ্যাপে যদি পরে জয়েন করে থাকেন, ক্লাস কোড দেয়া আছে স্যার লাস্টে। আপনার ওই ক্লাস কোড ওটা করলে সরাসরি জয়েন করা যাবে। R5A5J5 এটা দিলে জয়েন হয়ে যাবে। আচ্ছা, আমরা আপনি একটু এটা দিয়ে দেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। যারা নতুন তাদের জন্য আমি একটু পরিচয় দিয়ে নিই। আমি হচ্ছি রাকিবুল হাসান, লেকচারার, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। আমি হচ্ছি একজন পুরাতন ফ্যাকাল্টি, কিন্তু আমাকে অনেকে নতুন করে চিনেন আর কি, বিকজ আমি এর মাঝখানে একটু দেশের বাইরে ছিলাম। আর আমি আমার স্পেশালাইজেশন হচ্ছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং আর কি। আমি হচ্ছে আমার এমফিল করেছি হচ্ছে রাইড শেয়ারিং এর উপরে। তো এগুলা পরবর্তীতে জানতে পারবেন আপনারা, কারণ কেউ যদি রিসার্চ করে তখন হয়তো বা কেউ ট্রান্সপোর্টেশনে রিসার্চ করতে চাইলে তাও সে আমার কাছ থেকে কোনো হেল্প চাইলে হয়তো বা আমি হেল্প করতে পারবো আর কি। হোয়াট এভার রেলওয়ের একটা মেজর কম্পোনেন্ট হচ্ছে পার্মানেন্ট ওয়ে। পার্মানেন্ট ওয়ে বলতে যেমন এরকম ট্রেনের আমরা যে এই ট্র্যাকটা থাকে এটাকে আমরা অনেক সময় কি বলি, ওয়ে, অথবা রেলওয়ে ট্র্যাক, অথবা এখানে অনেকগুলো কম্পোনেন্ট আছে, আমরা আস্তে আস্তে সবগুলো কম্পোনেন্ট সম্পর্কে আলোচনা করব। তো এটা হচ্ছে একটা কি ট্র্যাক, যে এই পথে আমাদের কি হবে, রেলটা চলবে, এদিকেও যেতে পারবে ট্রেনটা, এদিকেও যেতে পারবে, অর্থাৎ ইট ক্যান মুভ ইন বোথ ডিরেকশন, ঠিক আছে? তো এটা বোথ ডিরেকশনে যেতে পারে। এখন একটা ট্রেন এট এ টাইমে তো যেতে পারবে না, কারণ এট এ টাইমে গেলে হচ্ছে একটার সাথে একটা কলিশন হবে। তো এই রেলওয়ে সিস্টেমের আমাদের হচ্ছে একটা কম্পোনেন্ট হচ্ছে পার্মানেন্ট ওয়ে বলি আমরা, যে পার্মানেন্ট ওয়ে। তো পার্মানেন্ট ওয়ের এখানে দেখেন কি কি একটা রেলওয়ে ট্র্যাক। পার্মানেন্ট ওয়ে হচ্ছে কি আমাদের রেলওয়ে ট্র্যাক। এর কি কি কম্পোনেন্ট থাকে, এর মেজর যদি আমি এরকম কম্পোনেন্ট কয়েকটা আমরা হচ্ছে লিস্ট ডাউন করি। একটা কম্পোনেন্ট হচ্ছে কি রেইল, আমরা আসবো রেইল কাকে বলে। তারপর হচ্ছে কি স্লিপার, ফাস্টেনার, ব্যালাস্ট, সাবগ্রেড। আমি যদি এখানে ড্র করি
যে একটা ট্রেনের এই একটা পোর্শন আমরা যদি টিপিক্যাল ক্রস সেকশন দেখি, এরকম অবস্থা থাকে, তাই না? হালকা বোঝা যায় তো নাকি? রেলওয়ে ট্র্যাকে যদি আমি ড্রয়িং যদিও পারফেক্ট হয় নাই, ঠিক আছে, জাস্ট হাত দিয়ে একটু আঁকা ট্রাই করলাম। এই যে উপরের পোর্শন, এটাকে বলা হয় রেইল। রেইলটা হচ্ছে কি আমাদের আসলে লম্বা হতে হতে আমি যদি 3D চিন্তা করি এরকম হয়ে গিয়েছে, তাই না? জি স্যার। এটা হচ্ছে রেইল। আমার হচ্ছে আরো যদি আমি প্রপারলি আর একটু এটাকে এক্সটেন্ড করি বা একটা ব্যাপার চিন্তা করি, ঠিক আছে, আমার 3D আঁকতে গেলে আর একটু সুন্দর করে গুছিয়ে আঁকতে হবে। তো এই পার্টটাকে আমরা কি বলতেছি? রেইল। রেইলটা যে জিনিসের সাথে কানেক্টেড থাকে, একটা স্ল্যাব, এটা ইট মে বি অফ কংক্রিট অর ইট মে বি অফ স্টিল, আমরা এগুলো নিয়ে পরে আলোচনা করব। সো এই পার্টটাকে আমরা কি বলতেছি? স্লিপার। সো দিস ইজ রেইল। এটাকে আমরা কি বলতেছি? স্লিপার অর টাইস। আর এই রেইল এর সাথে এই স্লিপারকে বন্ড করানোর জন্য যেই আমরা হচ্ছে বাইন্ডিং সিস্টেম বা যে মেকানিজমটা ইউজ, যে জিনিসটা ইউজ করি সেটাকে আমরা কি বলি? ফাস্টেনার। স্ক্রু হতে পারে, নাট বোল্ট হতে পারে, হোয়াট এভার ইট ইজ। তো এটা হচ্ছে আমাদের কি? ফাস্টেনার। এরপরে থাকে হচ্ছে ব্যালাস্ট এবং সাবলেট। ব্যালাস্ট হচ্ছে কি, এইখানে রেলের এই যে একটা স্লিপার থেকে আরেকটা স্লিপারের মাঝখানে বা এগুলোর উপরে এরকম পাথরের অথবা ব্রিকের, ঠিক আছে, বা স্টোনের এরকম চিপস পাওয়া যায়, এগুলো হচ্ছে এখানে ছিটানো থাকে। এটাকে বলা হয় ব্যালাস্ট। বা এর নিচে থাকে, ঠিক আছে, ব্যালাস্ট থাকে, এর নিচে হচ্ছে কি? সাবগ্রেড। তাহলে এই স্লিপারের নিচে এখানে দেখা যায় যে আমাদের কি থাকে? এরকম স্টোন চিপস বা পাথর, ব্রিক চিপস থাকে, ঠিক আছে। আমরা সবসময় স্টোন চিপসই দেখি, কারণ এখন স্টোন চিপস আমাদের জন্য কি অ্যাভেলেবল। তো স্টোন চিপস, তার নিচে কি থাকে? আমাদের মাটি। তো মাটির উপরে একটা লেয়ারকে আমরা কি বলি? সাবগ্রেড। যেটা মাটির লেয়ারটাকে আমরা কি বলি? সাবগ্রেড, শক্ত মাটি আর কি। তাহলে প্রথমে আমরা রেলওয়ের লাইনটা নিয়ে আমরা কথা বলতেছি। রেলওয়ে লাইনের আমার হচ্ছে কি কি কম্পোনেন্ট? একটা কম্পোনেন্ট হচ্ছে কি আমার রেল, একটা কম্পোনেন্ট হচ্ছে আমার কি? স্লিপার, একটা কম্পোনেন্ট ফাস্টেনার, ব্যালাস্ট এবং সাবগ্রেড। এখন আমরা রেলের এখানে যদি দেখি, এখানে দেখে সবই বলতে পারি। সাবগ্রেডটা এখানে দেখা যাচ্ছে না, কারণ সাবগ্রেডটা আসলে কি? এই যে আমরা পাথরের খোয়া বা স্টোনের যে আমরা চিপস যেটা, ঠিক আছে, সেটার নিচে হচ্ছে কি আমাদের নিচের স্তরটা, এটা হচ্ছে কি আমাদের রেইল, ঠিক আছে। আর এগুলো হচ্ছে স্লিপার। এখানে বোঝা যাচ্ছে না, একটা ক্লিয়ার, আমরা যদি ইন্টারনেটে সার্চ দেই, ঠিক আছে, রেলওয়ে ট্রেন, আই থিংক everyone can find some relevant pictures, typical track. তো এটাকে আর একটু জুম করা যদি একটু ছবি দেখি, আই থিংক দিস পিকচার ইজ ক্লিয়ার নাও। যে আমাদের রেল এখানে দেখানো হয়েছে, দিস ইজ রেল, দিস ইজ স্লিপার। এখানে কি স্লিপারটা? কিসের স্লিপার? কাছের। কাঠের, উডেন স্লিপার। তারপরে দেখেন এখানে স্লিপার, উডেন স্লিপারের সাথে এরকম স্টিল প্লেট দিয়ে এরকম কি করা আছে? এই রেলটাকে আটকানো আছে, এবং এখানে একটা জয়েন্ট আছে। এখানে কি দেখা যাচ্ছে? একটা রেলের সাথে আরেকটা রেল কি জয়েন্ট, কারণ লম্বা পুরোটা একটা রেল হয় না। এগুলাকে আমরা কি করি? জয়েন্ট দিয়ে দিয়ে লম্বা করি। রেল যেটাকে বলতেছি, এই যে উপরে এই পার্টটাকে কি বলতেছি আমরা? রেল। সো রেল ইজ, এখন রেল বলতে আমি যে জিনিসটা বোঝাচ্ছি এই কম্পোনেন্টটা, ট্র্যাকের টপ পার্টটা আর ব্যালাস্ট। ওকে, আমার মনে হয় এই ছবিটা আমাদের সবাইকে আগে থেকেই যারা ট্রেন সম্পর্কে জানি তাদেরকে আবার হচ্ছে একটু ফর্মাল ওয়েতে পরিচয় করা দিচ্ছে, আর অনেকেই হয়তো এটা জানে আর কি। সো ফর देम ইটস ইজি। তো এটা যদি আমরা একটা টিপিক্যাল ক্রস সেকশন দেখি, যে একটা রেলওয়ে ট্র্যাকের টিপিক্যাল ক্রস সেকশন, এর আগেটা কি দেখলাম?
এর আগে যদি আমি ইয়েটা দেখি প্ল্যান ভিউ আর একটা হচ্ছে কি সেকশন ভিউ। সেকশন ভিউতে আমার যেটা জিনিসটা আছে যে এটাকে যদি আমি ভার্টিক্যালি একটা ক্রস সেকশন নেই, নিচের দিকে তাকাই, দেন হাউ ইট উইল লুক লাইক। সেটা হচ্ছে যে আমার এই ট্রেনটা এখানে যদিও একটু ছোট করে ইয়ে করা আছে, এটা ইন্টারনেটের একটা ছবি না, এটা হচ্ছে কি আমাদের রেল। দিস ইজ আওয়ার রেল। এখানে হচ্ছে রেল আছে, আর হচ্ছে এর নিচে হচ্ছে কি যে ব্ল্যাক যে পোর্শনটা, এটা হচ্ছে কি আমাদের স্লিপার। এরপরে তার নিচে হচ্ছে কি এদিকে হচ্ছে কি আমাদের ব্যালাস্ট। ব্যালাস্টের নিচে অনেক সময় আরো অনেকটা লেয়ার দেয়, এটাকে অনেক সময় ব্ল্যাঙ্কেট বলে আর কি, ঠিক আছে। এটা অপশনাল একটা ব্যাপার স্যাপার। তার নিচে হচ্ছে আমাদের শক্ত যে সয়েলটা থাকে, যেটা হচ্ছে কম্প্যাক্টেড। এই সয়েলটা কি করা হয়, কম্প্যাকশন করা হয়, এটাকে সাবগ্রেড বলে আর কি। আর তার নিচে আমাদের যে নরমাল যেটা সয়েল, যেটা হচ্ছে আমরা আর সাবগ্রেড করতে মানে ইয়ে করতে পারি না, মানে কম্প্যাক্ট করা হয় নাই, সে আনকম্প্যাক্টেড বা ন্যাচারাল ফর্মেশন, এটাকে বলা হয় কি জাস্ট সাবসয়েল আর ন্যাচারাল সয়েল। সো এইটা আমাদের হচ্ছে টিপিক্যাল একটা ক্রস সেকশন। সো আপনাদের যদি আমি রেলওয়ের একটা টিপিক্যাল ক্রস সেকশন আঁকতে দিই, I think everyone can draw it and denote the components. পারবেন না? সিস্টার মানে কি CESS? এটা বোঝাচ্ছে এই শোল্ডারের মতো একটা পোর্শন, ঠিক আছে। এই দেখেন আপনার এখানে কি আছে, এই যে এটা একটা স্লোপ, এটা আরেকটা স্লোপ, এটা আরেকটা স্লোপ। এটাকে যদি আমি এইভাবে চিন্তা করি, বা এই স্লোপ অথবা এই ন্যাচারাল ফর্মেশনকে যেভাবে চিন্তা করেন, তো এই জায়গাগুলো দেয়া হয় কিসের জন্য? দেয়া হয় অনেক সময় হচ্ছে আমাদের রেলওয়ের পোল থাকতে পারে, এদিকে এটা অন্য কালার দেখি, এদিকে রেলওয়ের পোল থাকতে পারে, অথবা আপনার পরবর্তীতে এই ব্যালাস্টকে যদি মেইনটেনেন্স করতে যায়, তখন সাইডে অনেক সময় কি থাকতে হতে পারে, রোড থাকতে হতে পারে। সো দিস ইজ সিজ, নাথিং এলস। এবং এই সিজে আপনার হতেছে এই ব্যালাস্ট গুলা আমাদের হচ্ছে কি থাকে, এই স্টোন চিপস বা ইয়ে। এখন পানি যদি আপনার এরকম পাথরের এরকম একটা লেয়ারের মধ্যে এরকম ঢুকে যায়, তাহলে সেটা কি হয়ে যায়, পাস হয়ে যাবে না? আপনারা ধরেন মনে করেন বৃষ্টির পানি যদি পড়ে, তাহলে এই এর মধ্যে কি পানি জমে থাকবে নাকি পানিটা বের হয়ে যাবে? পানি বের হয়ে যাবে। বের হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে আস্তে আস্তে এটা পানির ফ্লোটাও যেন স্লোপিং, মানে আপনার খুব শার্প না হয়, ঠিক আছে, আস্তে আস্তে ফ্লো করে করে পড়বে। আচ্ছা, একটু সবাই পড়েন। ফাংশনস অফ কম্পোনেন্ট, এটা একটু সবাই পড়েন দেখি, ঠিক আছে। তারপর আমি একজন জিজ্ঞাসা করতেছি, কারণ আপনাদেরও কন্ট্রিবিউশন দরকার ক্লাসের মধ্যে। আসলে আপনাদের পার্টিসিপেশনের কি অবস্থা, এটা দেখতে পারি আমরা কিভাবে পার্টিসিপেট করতে চাই। কতজন? 21 জন পার্টিসিপেন্টস। আমার যদি দুটো ডিভাইস হয় তাহলে হচ্ছে 19 জন। সো 19 স্টুডেন্টস। আচ্ছা, আপনারা সবার ব্র্যাকেটেই স্টুডেন্ট আইডি আছে, তাই না? জাহিদুল ইসলামের স্টুডেন্ট আইডি নাই। আপনারা নেক্সট ক্লাস থেকে, আশিকুর রহমান স্টুডেন্ট আইডি নাই, নেক্সট ক্লাস থেকে আপনাদের এই জুমে হচ্ছে আপনাদের নিজেদের নাম প্রথমে আইডি দিবেন, তারপর হচ্ছে নাম দিবেন, ঠিক আছে? স্যার আমি তো সবসময় টিভি থেকে জয়েন করি, তো আমার বাসায় আজকে প্রচুর ইলেকট্রিসিটি প্রবলেম হয়েছে, আজকে ইলেকট্রিসিটিতে বাস্ট হয়েছে, তো এই জন্য আমার লেটে জয়েন করছি, আমি 2 মিনিট হয়েছে জয়েন করছি। তো হ্যাঁ, স্যার বুঝতে পারছি। তো আপনার ইমেল বা ইয়ে যেটাতে নরমালি জয়েন করবেন, প্রথম প্রয়োজনে আরেকটা ইমেল খুলে ফেলেন। আর প্রেসিডেন্সির ইমেল আছে না? জি স্যার আছে।
ওখানে নামকে চেঞ্জ করে ফেলেন, রিনেম করেন, ঠিক আছে? তাহলে হচ্ছে সব স্যারের ক্লাসে এটা বলতে হবে না, প্রথমে আইডি থাকবে, এরপরে নাম থাকবে, স্পেস স্যার দিয়ে, ওটা কোনো আমার ব্র্যাকেট ম্যাকেট ডেস্কটপ কিছু থেকে দেওয়ার দরকার নেই। তাহলে জি হচ্ছে স্যার। আমার সাজাইতে সুবিধা হবে, তা না হলে আমার হচ্ছে অ্যাটেন্ডেন্স নিতে খুব প্রবলেম। ওকে বুঝাতে স্যার। পারছি? জি স্যার। দেখি আমি একজনকে একটু রিনেম করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে বুঝবেন। যেমন আমি হচ্ছে মুশফিকুর, তাকে একটু রিনেম করে দিচ্ছি, এটা সবাই ফলো করবেন। দেখেন মুশফিকুরকে আমি রিনেম করে দিয়েছি। প্রথমে কি আইডি, এরপরে স্পেস দিয়ে কি তার ফুল নেম, ঠিক আছে? আরেকজনকে আমি রিনেম করে দিচ্ছি, কোনো ব্র্যাকেট দরকার নাই, আমার হচ্ছে সর্ট করতে হবে কে আগে কে পরে, বুঝলেন না কথাটা? স্যার আমাদের রিনেমের পারমিশনটা দিলে আমরা এখনই করতে পারবো। হ্যাঁ, রিনেমে পারমিশন দেয়া আছে। স্যার আগে কি আইডি দেব, পরবর্তীতে নাম দিব? আইডি দিবেন প্রথমে, তারপরে স্পেস দিবেন। দেখেন 2-3 জন করে ফেলছে অলরেডি, মুশফিকুর রহমান, আশিকুর রহমান, এরা করে ফেলেছে। তাইলে কি হবে, যার আইডি প্রথমে, ও প্রথমে চলে যাবে, উপরে চলে যাবে, যার আইডি নিচে, তো সে কোথায় চলে যাবে, নিচে চলে যাবে। আমার হচ্ছে একটা একটা করে খুঁজতে হবে না কে কোন স্টুডেন্ট, বুঝাতে পারছি আমি? আচ্ছা, তাহলে ফাংশন অফ কম্পোনেন্টস, আমি যদি রেলের কম্পোনেন্টের কথা চিন্তা করি, যে বিভিন্ন যে কম্পোনেন্ট আছে আমাদের, তার কি কি কাজ। একটা কাজ হচ্ছে কি, যে আমি বিভিন্ন কম্পোনেন্ট আছে, রেল একটা কম্পোনেন্ট, ট্র্যাকের, তারপরে হচ্ছে স্লিপার, ফাস্টেনার এবং ব্যালাস্ট এবং সাবওয়ে। রেলের কাজ কি, রেলের কাজ হচ্ছে কি, আমার যে রেলওয়ের যে ট্রেন থাকে, সেই ট্রেনের জন্য আমার একটা কি লেভেল সারফেস দরকার, ঠিক আছে? যেন ট্রেন কাত হয়ে না যায়। তাহলে ইট প্রোভাইড এ কি কন্টিনিউয়াস এন্ড লেভেল সারফেস ফর ট্রেন মুভমেন্ট। এবং এটা হচ্ছে প্রোভাইড ল্যাটারাল গাইডেন্স। এটা বোঝানোর জন্য আমাদের হচ্ছে পরবর্তীতে একটা ছবি দেখতে হবে, এটা সবাই একটু মাথায় রাখেন, ঠিক আছে? যে ল্যাটারাল গাইডেন্সটা কেমনে প্রোভাইড করে। ল্যাটারাল গাইডেন্সটা বুঝেন, মানে এমনি ল্যাটারাল শব্দের অর্থ কি, গাইডেন্স শব্দের অর্থ কি, এইগুলা বুঝেন কিনা, ইংরেজি শব্দের অর্থ, বা অর্থ না বুঝলে এটা কি মিন করে আসলে। ল্যাটারাল গাইডেন্স স্যার আলাদা আলাদা গাইডলাইন সেপারেট। কি কেউ কি বলতে পারছেন ল্যাটারাল গাইডেন্স? ল্যাটারাল শব্দের অর্থ কি? স্যার পরবর্তী এরকম কিছু। না 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 না, পরবর্তী না, ওটা ওই লেটার আরেক জিনিস, ওটা ল্যাটারাল হয় না, ওটা শুধু লেটার হয়, LATER। আর লেটারাল হচ্ছে পার্শ্ববর্তী। হ্যাঁ, পার্শ্ববর্তী। মানে হচ্ছে ধরেন মনে করেন একটা হচ্ছে লংগিটিউড, আমি যদি বলি এইভাবে, মনে করেন একটা civil, so let me create a building. For example, this is a building, okay? এটা কি বিল্ডিং, নিচে পাইল ফাউন্ডেশন ফর এক্সাম্পল আছে। এখন বিল্ডিং এ কি আছে, নিজের ওজন আছে না, তাহলে ওজন গুলা কোন দিকে কাজ করবে? নিজের ওজন গুলা কি নিচে দিকে কাজ করবে না? নিচের দিকে। তাহলে এটাকে আমরা কি বলবো, ভার্টিক্যালি। এটাকে কি বলবো, ভার্টিক্যাল। আর ল্যাটারাল হচ্ছে কি, আমি যদি ইয়েলো কালার দেই, এরকম যদি লোড থাকে, বাতাসের লোড, আর্থকুয়েকের লোড, এরকম যদি থাকে, এটাকে আমি কি বলবো, এটা দেখা যাচ্ছে না এই কালারটা, এটা অন্য একটা কালার দেই। ল্যাটারাল। পার্শ্ববর্তী বলতে কি,
এটা ডানে বামে হতে পারে বা সামনে পিছনে হতে পারে, হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে, এদিকেও হতে পারে। ওকে, ওকে স্যার। এখন এটা কিভাবে দেয় এটা দেখানোর জন্য আমরা পরবর্তীতে একটা ছবি দেখি যে এই ট্র্যাকের সাথে ট্রেনটা কিভাবে থাকে। জাস্ট আ মিনিট, এটা হচ্ছে আমরা যদি আগের একটা ক্লাসে যাই, এরকম ভাবে থাকে ট্রেন। ট্রেনের চাকা যদি আমি খেয়াল করি, আমার এটা হচ্ছে রেল, এটা কি রেল, তাহলে চাকার এই পোর্শনটা একটু কি নিচে নামানো না? জি স্যার। পোর্শনটা একটু কি, আমি যদি হোয়াইট কালার করি, এই পোর্শনটা কি একটু নিচে নামানো না? জি এই যে স্যার। ভাঁজ করতেছি, এটা কিন্তু একটু কি নিচে নামানো। আমি যদি এটা যদি ডানে বামের দিকে যেতে চাই অথবা ডানের দিকে যেতে চাই, সে এই জায়গাটা কি আটকে যাবে না? এই জোনটাতে আমি যদি বলি এই জোনটাতে আটকে যাবে না? যদি ডান দিকে যেতে চাই এখানে আটকে যাবে, আবার এই বাম দিকে যেতে চাই তাহলে এই জায়গাটা কি হয়ে যাবে, আটকে যাবে না? জি স্যার। জি স্যার। আটকে যাবে। সো এই ডানে বামে যাওয়ার জন্য তাহলে আটকাইতেছে কে? এই চাকা এবং হচ্ছে কি রেল, চাকার এই শেপ এবং হচ্ছে কি রেলের এই অ্যারেঞ্জমেন্টের জন্য কি করতেছে, রেলটা এই ডানে বামে যে যেতে দিচ্ছে না, তাহলে এটা তাকে কি ধরনের একটা গাইড করতেছে, ল্যাটারাল গাইডেন্স, সে জানে ডানে বামে না যায়। বুঝতে পারছি? নো স্যার। ওকে, কার কোনো কোশ্চেন? না স্যার, এটা কোনো কোশ্চেন। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমরা হচ্ছে কি আলোচনা করতেছি, ফাংশনস অফ দ্য কম্পোনেন্টস। তাহলে ল্যাটারাল গাইডেন্স কি জিনিস সেটা আমরা বুঝলাম। আমি কিন্তু এত কথা বলতেছি, রিজন আছে। রিজনটা হচ্ছে আমি স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন করব না যে আপনি দেখে জাস্ট কপি করে দিয়ে দিবেন, ঠিক আছে? আমি জাস্ট দেখবো যে আপনি বুঝতে পারছেন কিনা। সাম কোশ্চেনস উইল বি লাইক দিস, যে আপনি শীট থেকে জাস্ট কপি করলে হবে না। আমি জিজ্ঞাসা করব যে আপনি আসলে এইটা পড়ে কতটুকু বুঝছেন, এন্ড হোয়েদার ইউ ক্যান প্যারাফ্রেজ দোজ থিংস। মানে আপনি এখান থেকে ডিপলি কপি করে উঠাই দিবেন সেটা যে কারেক্ট হবে এরকম না। কিছু কিছু কোশ্চেন ঘোরানো থাকবে, যেটা হচ্ছে আপনার বুঝতে হবে যে আমি আসলে কি চেয়েছি। ওকে, স্লিপার। স্লিপারটা হচ্ছে কি, স্লিপার হচ্ছে, স্লিপারের প্রথম কাজ হচ্ছে কি, আমার যে রেলটা আছে স্লিপার, এর প্রথম কাজ কি, হোল্ড দ্য রেল ইন দ্য কারেক্ট অ্যালাইনমেন্ট, অর্থাৎ রেলটাকে আমার ঠিক ভার্টিক্যাল বা এর হরাইজন্টালি যে অ্যাঙ্গেল যেটা থাকবে এর জন্য ওই অ্যালাইনমেন্টে বা ওই বরাবর ওকে কি করতে হবে, কারেক্ট অ্যালাইনমেন্ট যেটা দরকার আমার ডিজাইন অনুযায়ী ওইভাবে ধরে রাখতে হবে। এবং স্পেসিং, স্পেসিং মানে কি, যে আমি হচ্ছে ট্রেনের চাকার দুটোর মধ্যে একটা কি থাকে, নির্দিষ্ট স্পেসিং থাকে। যে ট্রেনের আমার যদি এরকম বিভিন্ন ধরনের যে চাকা, সে চাকা দুটোর মধ্যে আমার কি এরকম একটা নির্দিষ্ট স্পেসিং আছে। এখন আমার রেল দুটো যদি এই জায়গায় হয়তো বা এরকম দূরত্বে আছে, ঠিক আছে, সামনে গিয়ে যদি দূরত্ব একটু কি হয়ে যায়, বেশি সরে যায়, তাহলে ট্রেনটা কি হবে, লাইনচ্যুত হয়ে যাবে না? জি স্যার। আমি বুঝাতে পারছি কিনা? জি স্যার, জি স্যার। এই দুটোর মধ্যে, এই দুটো জিনিসের মধ্যে দূরত্ব মনে করেন এটা যদি 1 মিটার হয়, সামনে গিয়ে কি 1.5 হলে হবে? না স্যার, সেম থাকা লাগবে। হ্যাঁ, না স্যার। বুঝতে পারছেন? তাহলে এর যে স্পেসিং যেটা আছে, স্পেসিংটা কি রাখতে হবে কন্টিনিউয়াস। এটা কে ধরে রাখবে তাহলে রেলকে? স্লিপার এই স্লিপারটা ফাস্টেনারের ধরে রাখবে। মাধ্যমে ধরে থাকবে, ঠিক আছে? সো এই রেলের স্লিপারের কাজ কি, এই হোল্ড দ্য রেল ইন কারেক্ট অ্যালাইনমেন্ট এন্ড স্পেসিং, and provide a firm and even support. Firm মানে হচ্ছে কি শক্ত, and
ইভেন্ট সাপোর্ট মানে হচ্ছে কি সমতল, ইভেন্ট আর অডের মধ্যে। ওই যে ভাই লাইফটা খুব অড চলতেছে, অড বলতে কি এক সময় ভালো এক সময় খারাপ, ঠিক আছে, অড সিচুয়েশন মানে ভালো সিচুয়েশন না, দ্য সিচুয়েশন নট ইন মাই ফেভার, ঠিক আছে, যে আমি একটা অড সিচুয়েশনের মধ্যে পড়ে গিয়েছি, যে একটা অকওয়ার্ড সিচুয়েশনের মধ্যে পড়ে গিয়েছি। তো ইভেন্ট সাপোর্ট মানে হচ্ছে কি সব জায়গায় কি সমতল সাপোর্ট, the event support to the rails and transfer load to the wider area of the ballast. অর্থাৎ লোড ট্রান্সফার যদি আমি চিন্তা করি, লোড ট্রান্সফার যদি আমি সিরিয়ালি বা ক্রোনোলজিক্যালি চিন্তা করি যে আসলে কি হবে কি হয়, প্রথমে হচ্ছে কি ট্রেনের মধ্যে যাত্রী ওঠে, তাই না, তাহলে ট্রেন, ঠিক আছে, যা কিছু আছে সবকিছু কোথায় লোড দেয়, অর্থাৎ আমার প্যাসেঞ্জার প্লাস হচ্ছে কি গুডস, তাহলে প্যাসেঞ্জার মানে যাত্রী এবং মাল এই দুইটা আমি কই করি ট্রেনে লোড করি, প্লাস ট্রেনের একটা কি আছে সেলফ ওয়েট আছে না, জি স্যার। ট্রেনের সেলফ ওয়েট, এই সবগুলা মিলে এই চাপটা কোথায় পড়ে, রেলের উপরে যায় না, জি স্যার। রেল থেকে কোথায় যায়, স্লিপারে, ওয়াইলে যাই, ট্রেনে ওয়াল থেকে রেলে। স্লিপার থেকে কোথায় যাবে, ব্যালাস্ট, ব্যালাস্ট, এর নিচে কে থাকে, সাবগ্রেড, সাবগ্রেড, আপগ্রেড, তার নিচে কে থাকে, সাবসয়েল, নরমাল, সাবসয়েল। সয়েল অথবা ন্যাচারাল সয়েল, আমরা বা সয়েল বলি যেভাবে বলেন আপনি, মাটি। তো একটু শক্ত ট্রিট করা মাটিকে এটাকে আমরা কি বলতেছি, সাবগ্রেড বলতেছি, ওটাও কিন্তু মাটি, সাবগ্রেড এটাও একটা কি মাটি। অনেক সময় অন্য ধরনের সাবগ্রেড ইউজ করা যায়, বাট আমরা এখানে মাটির সাবগ্রেড করতেছি আর কি। তো লোড ট্রান্সফার মেকানিজম বুঝছেন যে কোনটা থেকে কোনটাতে লোড যায়, জি স্যার বুঝতে পারছি। বিল্ডিং এ কোথায় লোড যায় বলেন তো দেখি, একজন বলেন, দাঁড়ান আমি জিজ্ঞাসা করি একটু, ক্লাসে আসলে কে অ্যাক্টিভ আছে, কমল কান্তি মন্ডল, এখন নিজেকে রিনেম করে নাই, আপনি বলেন বিল্ডিং এর লোড কোথা থেকে কোথায় যায়, কমল কান্তি মন্ডল, কল দেয় কে, আচ্ছা দেখি আরেকজনকে জিজ্ঞাসা করি, আফজাল হোসেন, জি স্যার। হ্যাঁ বলেন এই বিল্ডিং এর লোড কিভাবে যায়, বিল্ডিং এর লোডটা স্যার প্রথম তো বিল্ডিং স্যার ডেড লোড আছে, লাইভ লোড আছে। হ্যাঁ ওই স্যার, যে লোডই থাকুক, ডেড লোড লাইভ লোড মানে জি, স্যার। আমাদের নিচের দিকের লোড আর কি, এটা জি হচ্ছে স্যার, উইন্ড নিচের দিকে load। আটকে, এটা তো আলাদা। জি স্যার। হুম এখান থেকে স্যার বিমে যায়, বিম থেকে কলামে যায়, কলাম থেকে আবার স্যার স্ল্যাব থেকে স্ল্যাবে দিলেন না লোড, জি স্যার স্ল্যাব থেকেই তো আসতেছে স্যার। হুম স্ল্যাব তো থেকে স্ল্যাবের কথা বিমে, বিম স্ল্যাব থেকে কলাম। বলছিলেন আমি শুনি নাই নাকি, বলেন নাই, না না স্যার আমি বলি নাই স্যার। ও আচ্ছা, তো স্ল্যাবে যায়, স্ল্যাব থেকে কোথায় যাবে, স্ল্যাব থেকে স্যার বিম, বিম, যদি স্যার, বিম beam। না থাকে তাহলে কোথায় চলে যাবে, ডিরেক্টলি কলামে, কলামে স্যার। তার ক্ষেত্রে যদি কোনোটা না থাকে তাহলে কোথায় চলে, তারপরের স্টেপে কলাম থেকে কই স্যার, যাবে, কলাম না থাকলে তো স্ল্যাব হবেই না। কলাম না, আমি বললাম বিম না থাকলে, ও জি স্যার, বিম না বিম থাকলে তো না সরাসরি থাকতে পারে কলাম। নাকি, ফ্ল্যাট প্লেট জি হতে স্যার পারে না, থাকে, জি স্যার। হ্যাঁ কলাম, তারপরে কি যাবে, কলাম থেকে ফুটিং এ স্যার। ফুটিং, ফুটিং থেকে জি, যদি স্যার। পাইল থাকে পাইলে যাবে, না জি থাকলে স্যার, একবারে কোথায় চলে যাবে, সয়েলে একবার নাকি, সরাসরি সল্টে। জি স্যার। সেটা ফুটিং বিভিন্ন ধরনের ফুটিং হতে পারে, ম্যাট ফাউন্ডেশন বা অন্য ধরনের, বা ম্যাটের নিচে অনেক সময় আমরা কি দেই, পাইল দিই, ম্যাট পাইল পাইল দিই, কম্বিনেশন, জি, স্যার। বুঝছেন, জি স্যার। আচ্ছা জি স্যার। তাহলে আমরা লোড ট্রান্সফার মেকানিজম বুঝলাম নাকি, জি স্যার। আচ্ছা এরপরে আসি যে আমাদের ফাস্টেনারের কাজ কি, ফাস্টেনারের কাজ কি, ফাস্টেনার হইতেছে রেইলকে ওই স্লিপারের সাথে কি করা, ধরে রাখা, ফাস্ট করে রাখা, ফিক্স করে রাখা, ঠিক আছে, ফিক্স দ্য রেইলস টু স্লিপার, ক্লিয়ার, জি স্যার। ফিক্স রেইলস টু স্লিপার্স।
এরপর হচ্ছে ব্যালাস্ট। ব্যালাস্টের কাজ কি? ব্যালাস্ট হচ্ছে আমাদের যে ইয়েটা থাকে যে ওটা একটু শক্ত, কারণ ভাইব্রেশন আসে মাটির ভিতরে ইজিলি ডেবে যেতে পারে, তাই এই জন্য আমরা একটা শক্ত সারফেস। এবং দুইটা কাজ, এটা হচ্ছে একটা শক্ত জিনিস দেওয়া যে যাতে সাবগ্রেড পর্যন্ত লোডটাকে সে কি করে আর একটু ছড়ায় দেয়, এবং হেল্প করে কি ড্রেনেজে। ড্রেনেজ অর্থাৎ পানি যেন জমে না থাকে, বৃষ্টি পানি আসলে বা যেভাবে পানি আসুক সেই পানিটাকে সে ধরে না রেখে ওটা কি করে দিবে, ছড়ায় দিবে। সো দিস ইজ দ্য বেসিক রিজন ফর ইউজ অফ ব্যালাস্ট। আর ব্যালাস্টের নিচে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে কি আমাদের শক্ত মাটি বা স্টেবিলাইজ সয়েল, ঠিক আছে? এই স্টেবিলাইজ সয়েল অনেক সময় বা অন্য কোনো ম্যাটেরিয়াল থাকলে সেই সাবগ্রেডটা আমাদের কি করি, ব্যালাস্ট থেকে যে লোডটা আসে সেটা সাবগ্রেডে ট্রান্সফার হয়, এবং সাবগ্রেড থেকে লোডটা আলটিমেটলি কোথায় ট্রান্সফার হয়, মাটিতে। So at last subsoil ট্রান্সফার হয়ে যায়। হ্যাঁ, সব লোড তো মাটিতে যাবে, ঠিক আছে? তো এখানে একটা টিপিক্যাল কম্পোনেন্ট দেখানো আছে যে এরকম ট্রেন, ঠিক আছে? এখানে একসাথে দুইটা ট্র্যাক আছে আমাদের, যে এখানে একটা রেল লাইন আছে, এটা একটা রেল লাইন আছে যার উপরে ট্রেন অলরেডি আছে। এখানে উপরে দেখানো হচ্ছে যে ইলেকট্রিক লাইনের মাধ্যমে, সো এটা হচ্ছে আমাদের ইলেকট্রিসিটিতে ট্রেনটা চলতেছে বা প্রপালশন হচ্ছে, বা এটা একটা এনার্জি ইউজ করতেছে, বা অনেক সময় বাই ইয়ে থাকে যে ইলেকট্রিসিটি প্লাস আমার হচ্ছে অন্য ফুয়েল ইউজ করে, সেটা বিভিন্ন ধরনের অপশন থাকতে পারে। সো দিস ইজ এ অ্যাকচুয়ালি অনলাইন পিকচার। আপনারা একটা ট্রেনের কম্পোনেন্ট যদি মানে ইয়ে ক্রস সেকশন দিয়ে যদি সার্চ দেন অনেক সময় এই ছবিটা পেয়ে যাবেন। সো এখানে যে লিংক দেওয়া আছে এই লিংকে গিয়ে ছবিতে যাওয়া যাবে। সো এই লিংক আসলে একটা ছবি দেখার জন্য। তো এখন ব্যালাস্ট বিভিন্ন ধরনের ব্যালাস্ট হতে পারে, যে স্টেবিলাইজ ব্যালাস্ট অনেক সময় আমরা বিভিন্ন ভাবে ইউজ করি। যে এখানে হাই স্পিড রেলের ক্ষেত্রে এই ব্যালাস্ট গুলো যদি আমার স্টোনের যদি খোয়া হয়, ঠিক আছে? আমি যদি এইভাবে চিন্তা করি যে ব্যালাস্টটা আমার হচ্ছে কি স্টোনের খোয়া, অন্য কালার দিই, ব্ল্যাক কালার দিই, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, হোয়াইট কালার দিই, আই থিংক এই স্টোনের খোয়া, ঠিক আছে? তো আমি যদি এই স্টোনের খোয়াগুলা আমার যদি ট্রেনটা অনেক হাই স্পিডে মুভ করে, তাহলে তার একটা কি থাকবে, ভাইব্রেশন থাকবে না, ঝাঁকুনি তো থাকবে। জি স্যার। তো এই ক্ষেত্রে এই স্টোন গুলা কি হয়ে যেতে পারে, মানে কাইন্ড অফ অনেক বেশি নড়াচড়া করতে পারে। তো সেই ক্ষেত্রে ট্রেনের সাথে কি হতে পারে, গিয়ে বাড়ি খেতে পারে, তাই না? নিচে শব্দ হবে, অনেক বেশি সাউন্ড হবে। এই জন্য অনেক সময় এরকম এর উপরে একটা কি দিয়ে দেয়, এরকম ম্যাট বিছিয়ে দেয়, ম্যাটের মতো বা একটা জালির মতো, দেখতেই পারতেছেন, ঠিক আছে? এরকম জালির মতো বিছিয়ে দেয়, যাতে হচ্ছে আমার কি ওই ব্যালাস্টের যে স্টোন চিপস গুলো আছে এগুলা আমাদের ট্রেনের সাথে কোনো ইন্টারাকশন না হয়। সো এটা কাইন্ড অফ স্টেবিলাইজ ব্যালাস্ট ইউজ করে। সো দিস ইজ কল্ড স্টেবিলাইজ। স্টেবিলাইজ মানে কি? স্টেবিলাইজার শুনছেন না, ফ্রিজের সাথে স্টেবিলাইজার দিয়ে দেয়, ফ্রিজ বা স্যার নিয়ন্ত্রণ করার জন্য স্যার। হ্যাঁ, কি করে, ভোল্টেজ pressure, আমাদের যে ভেরিয়েশন voltage- হয় এতে আমার ডিভাইসে যাতে ক্ষতিগ্রস্ত না হয়, ঠিক আছে? তো বেটার হেলথ মেইনটেইন করার জন্য এই স্টেবিলাইজারটা আসলে কাজ করে, ঠিক আছে? তারপরে দেখেন আরো আছে, দেখেন এখানে ব্যালাস্ট নাই, এখানে কি নাই, ব্যালাস্ট দেখা যাচ্ছে এই ট্র্যাকে, না স্যার। ঠিক আছে? ব্যালাস্টলেস ট্র্যাক, বুঝতে পারছেন? আমাদের যে এমটিআর হবে ওখানে ব্যালাস্ট দিয়ে আর কি করব? স্যার এটাতে ব্যালাস্টের নাই, তাহলে কি ইউজ করছে? এগুলো এলিভেটেড থাকে। ও আপনারা ধরেন মনে করেন আমাদের যে ইয়ে হবে, এই যে এমআরটি হবে, ওখানে খোয়া দিয়ে আপনি কি করবেন? পানি তো আপনার হয়তো যেটা আসবে এর উপরে থেকে আমি পাইপ দিয়ে নিচে নামাই নিলে হবে, তাই না? ওখানে পাথরে খোয়া দিয়ে লাভ আছে? বুঝতে পারছি স্যার। বুঝেন না কথাটা? স্যার আসলে আমি স্যার যদি একটা ঢালাই দিয়ে দেই, আরসিসি ঢালাই দিয়ে দেই,
ঠিক আছে? ও স্যার যে বুঝতে ঢালাইয়ের পারছি। উপরে যদি ট্রেন ইয়েটা স্লিপার গুলা বসে থাকে, তাহলে পানি টানি যায় আসুক, এই ঢালাই তো একটা শক্ত সারফেস, ঢালাই কি শক্ত সারফেস না? জি স্যার। তো শক্ত সারফেসের উপরে যখন আপনি স্লিপার বসাবেন, আপনি খেয়াল করে দেখেন, এখানে 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 খেয়াল করে দেখেন, এখানে এই যে গ্যাপ গুলা দেখেন, এটা কি, এই জায়গাটা কি, এই যে স্লিপারটা যেটা, এই দুইটা স্লিপারের মধ্যে কোনো গ্যাপ আছে? জি স্যার গ্যাপ আছে। হালকা সরু টাইপের একটু গ্যাপ নাই এর মতো, ঠিক আছে, জিরো গ্যাপের মতো, ঠিক আছে। দেখেন একটা একটা গায়ে কি লাগা আছে না? তো এটা একটা শক্ত সারফেসের উপরে আছে, দেখেন আরসিসি সারফেসের মতো। তো এই জন্য এখানে কি নিচে যে সারফেসটা আছে ওইটা হচ্ছে শক্ত, অলরেডি করা আছে, যদি ঢালাই থাকে তাহলে ব্যালেন্স দরকার নেই, ঠিক আছে। আপনার সাবগ্রেডের উপরে বসাতে হবে। মেইন কথা, বিভিন্ন ধরনের অপশন হইতে পারে, ঠিক আছে। আপনি ব্যালেন্স দিতে পারেন, ব্যালেন্স দিতে পারেন না, ঠিক আছে। ব্যালেন্স দিলে ওর উপর ম্যাট দিতে পারেন। সো ইউ হ্যাভ লট অফ অপশনস। স্যার ব্লাস্ট মানে ট্রেন যখন চলে স্যার, সেখানে আমার তো মনে হয় স্যার একটা ভাইব্রেটের একটা সৃষ্টি হয়, মানে এটা 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 এটার জন্য কি স্যার ব্লাস্ট ব্যবহার করা হয়, মানে মানে এর প্রয়োজনীয়তা আছে নাকি, মানে এর জন্য আর কি? হ্যাঁ, বলতে পারেন। আপনি ব্যালান্স হচ্ছে যে মেইন কথা হচ্ছে ভাইব্রেশন যখন হবে, তো একটা জিনিস যখন ঝাঁকুনি খাবে তখন কি নিচের দিকে র্যাবে যাবে না? হ্যাঁ 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 হ্যাঁ, এখন এই সেটাই জন্য বলছিলাম। আমাদেরকে একটা শক্ত জিনিস দিতে হবে। সেটা আপনি ব্যালান্স দিয়ে দিতে পারেন, সেটা একটা আরসিসি স্ল্যাব দিয়ে দিতে পারেন, সেটা অন্য কোনো কিছু দিতে পারেন। সো লো কস্ট করতে চাইলে আপনার ব্যালান্স, ঠিক আছে। আপনি মাটি দিলে কি হয়ে যাবে, একটু পানি জমলে কাদা কাদা হবে, দেখেন না? আপনার হ্যাঁ রাস্তায় যদি জি জি কোথাও জি। ইয়ে হয়, মানে একটু কোনো প্রবলেম হয়, পানি জমে, ওই জায়গায় যদি মাটি থাকে, ওই জায়গাটা কি হয়, বারবার একটা জিনিস গেলে কি হয়ে যায়, কাদা কাদা হয়ে যায় না? জি তো স্যার। ট্রেনটা যখন লাগানো থাকবে ওই ট্র্যাকের সাথে, তখন কি হয়ে যাবে, এটা বারবার আপ ডাউন করলে ওই জায়গাটা কি হয়ে যাবে, নিচে ডেবে যাবে না? জি স্যার, মানে আমার একটা কথা ছিল যে স্যার, আমরা মানে ব্যালাস্টার না ব্যালাস্টার ক্ষেত্রে আমরা শুধু দেখি স্যার স্টোন চিপসই শুধুমাত্র ব্যবহার করে, মানে ব্রিক চিপস দেখি না, মানে ব্রিক ব্রিক চিপস চিপস ভাঙা যায়। আর কথাটা বুঝেন, একটা সময় ইউজ হয়তো মিক্স, ঠিক আছে। হ্যাঁ জি স্যার ব্রিক কিছুদিন আগে আমাদের ময়মনসিংহ ওইদিকে স্যার দিছিল, ব্রিগেড দিছিল স্যার। হ্যাঁ, তো ওই তো ব্রিক তো ভালো না। ব্রিকও তো কাইন্ড অফ মাটি। ব্রিক কি থেকে কি দিয়ে বানায়, স্যার, মাটি দিয়ে স্যার। ঠিক আছে। তো মাটির মধ্যে সিলিকা বা অন্য অন্য কিছু কম্পোনেন্ট থাকে। তো ব্রিক হইতেছেও এরকম ভঙ্গুর, কিন্তু ব্রিক মাটির চেয়ে একটু শক্ত, ব্যালাস্টের চেয়ে অনেক খারাপ। তো ব্রিক যে স্যার সকল জায়গায় ব্লাস্টের মতো কম্প্রেশন নিতে পারে না। স্টোন চিপস হইতেছে আপনার মানে ভঙ্গুর কম হয় আর কি। তো এটা বেশি দিন যায় আর কি। আপনি যদি ব্যালাস্টও দেন, নিশ্চয়ই এটা আজীবনের জন্য না। যে জায়গায় ট্র্যাক একটু নিচে ডাবে গেছে, ওখানে আবার গিয়ে নিচে গুতায় গুতায় দিতে হবে, ব্যালাস্ট দিতে হবে না? জি ধরেন স্যার। স্লিপারের নিচে এই ব্যালাস্ট একটু সরে গেছে, উঁচা নিচা হয়ে গেলে বা এখানে একটু গুঁড়ো হয়ে গেছে, তখন কি করে, এগুলোর নিচে ব্যালাস্ট গুলাকে একটু কি করে দেয়, প্রপারলি আবার প্লেস করে দেয়, ঠিক আছে। মানে ট্র্যাক মেইনটেনেন্সের যে টিম আছে। স্যার এই ব্লাস্টের স্যার ক্ষতিকারক দিক তো স্যার আছে স্যার, দেখা যায় যে আমাদের স্লিপার গুলা ভিতরে আস্তে আস্তে ভাইব্রেটের কারণে ঢুকে যায়, এরকম ঢুকে যাওয়ার প্রবণতা আছে আর কি। এখন আপনি কি কি ইউজ করতে চান ব্যালাস্ট না দিয়ে? না, ব্যালাস্ট স্যার ইউজ করুক স্যার, আমি এটাই বললাম আর কি স্যার, মানে ভিতরে হ্যাঁ, ঢুকে যাওয়ার সবকিছুরই সম্ভাবনা। পজিটিভ নেগেটিভ সাইড আছে। উই হ্যাভ হ্যাঁ টু হ্যাঁ হ্যাঁ ব্যালেন্স বিটুইন, আপনার হচ্ছে কয় টাকা আছে, মনে করেন বিল্ডিং আপনি 10 কোটি টাকা তো বানাতে পারেন, 1 কোটি টাকা তো বানাতে পারেন। হ্যাঁ স্টিল বিল্ডিং বানান, বেশি স্থায়ী হবে, ঠিক আছে, অনেক তাড়াতাড়ি হবে। তা আপনি বানান না কেন? দেখা গেল কস্টিং আরো বেশি পড়ছে, বা দেখা গেল ইয়া হচ্ছে, হতে হ্যাঁ, পারে দেখা গেল। তো এটাও ব্যালাস্টও আমরা ইউজ করি। আমাদের হচ্ছে এটার যে নেগেটিভ সাইড আছে এটাকে আমরা মাথায় রাখি, কিন্তু আমাদের একটা কস্ট একটা ইস্যু আছে। সো উই হ্যাভ টু ব্যালেন্স বিটুইন কস্ট মানে বাজেট এবং হচ্ছে কোয়ালিটি। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, অ্যালাইনমেন্ট অফ দ্য রেলওয়ে। Alignment হচ্ছে কি direction and position given to the railway track on the ground in horizontal and vertical planes. আমরা horizontal plane যে alignment এটাকে বলা হয় horizontal curve, আর vertical যে plane সেটাকে বলা হয় vertical curve। এটাকে আমরা gradient বলি। এটাকে আমরা কি বলি, vertical curveটাকে gradient বলি, আর horizontalটাকে এটা আমরা নরমালি curvature বলি। দেখেন আমাদের যে প্রথমে যে একটা ট্রেনের ছবি দেখি, ট্র্যাকের ছবি দেখাইছিলাম, এই ট্র্যাকটা কি ডানে বামে বাঁকা না? অর্থাৎ এটা সামনে সামনে যেতে যেতে এটা কোন দিকে গেছে, বাম দিকে বেঁকে গিয়েছে না? জি স্যার। তো এটাকে আমরা বলি কি, এই বাঁকটাকে আমরা কার্ভেচার বলি। এই বাঁকটাকে কি বলি, হরাইজন্টাল কার্ভেচার।
কার্ভেচার। কার্ভেচার আর যদি উঁচা নিচা হয়, খাড়া উঁচা নিচা হয়, লেট মি সি whether I can find some গ্রেডিয়েন্ট থাকলে other pictures. এই যে এরকম যদি রেল থাকে, রেলওয়ে ট্র্যাক পাহাড়ি, তো এটা কি উঁচা নিচা না? জি স্যার। এটা কি উঁচা নিচা? তো এটাকে আমরা কি বলবো? ভার্টিক্যাল গ্রেডিয়েন্ট। এটাকে কি বলবো আমরা? গ্রেডিয়েন্ট। সো দিস ইজ গ্রেডিয়েন্ট। এটা গেল কি গ্রেডিয়েন্ট, আর এটাকে কি বলতেছি আমরা? কার্ভেচার। তো এটা হচ্ছে কার্ভেচার কোনটা আরেকবার একটু দেখাই দেন। কার্ভেচার হচ্ছে ডানে বামে। রাস্তায় আমরা যে উঁচা নিচা হলে ওটাকে বলা হয় ভার্টিক্যাল প্লেন, ঠিক আছে, গ্রেডিয়েন্ট। মনে করেন এরকম রাস্তায় যেতেছেন, যেতে যেতে কি হয়ে গেল? নিচু হয়ে গেল, তারপরে গিয়ে খাল, খাল হয় না? জি স্যার। মনে করেন আপনার রাস্তায় ব্রিজ নাই, এইতে পানি যায়, তো পানি এখন শুকায় গেছে, তাহলে কি সাইকেল চালায় 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 বা রিক্সা চালান বা গাড়ি চালান, গিয়ে কি নিচে নামতে হবে, এরপরে কি উপরে উঠতে হবে না? জি স্যার। এদিকে বলা হয় ভার্টিক্যাল। আর হরাইজন্টাল কি? এই গিয়ে সামনে গিয়ে ডানে বামে, এই রাস্তায় গিয়ে ডানে বামে এই ধরনের, এখানে গিয়ে কি বাম গিয়েছে, তাহলে কি এটাকে কি বলবো আমরা? হরাইজন্টাল কার্ভ। ওকে, কে জানি কোশ্চেন করলেন? ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার হলে বলতে হবে যে হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আসি যে আমরা যদি ইম্পর্টেন্স এর কথা চিন্তা করি। ইম্পর্টেন্স হচ্ছে হাইলি ইম্পর্টেন্ট। আপনি যে কার্ভের যে দিবেন, আপনি ধর মনে করেন একটা গাড়ি যদি এরকম হয়, জোরে গিয়ে যদি একটা গাড়ি এরকম এরকম বাঁকা একটা রাস্তা হয়, তাহলে হাই স্পিডে গেলে কি এখানে গিয়ে এই রাস্তায় গিয়ে শেষ মাথায় গিয়ে কি ধাক্কা খাবে না? জি স্যার। জি স্যার। তাহলে আমার একটা কার্ভ দিতে হলে কি এরকম স্মুথ কার্ভ দিতে হয় না? নর্মাল গাড়ির কথা চিন্তা করতেছি। ট্রেনে তো এত বাঁক দিলে একসাথে সম্ভব না, কার্ভটা কি হতে হবে? তার স্পিডের ধীরে সাথে ধীরে একটা কি বাঁকতে থাকতে হবে? ব্যালেন্স থাকতে হবে, ঠিক আছে? সো দিস ইজ এ ভেরি সেফটি এন্ড স্পিড, এর সাথে এনশিওর থাকতে হবে যে হ্যাঁ আমি এত সেফটি চাচ্ছি, এত স্পিড, তাহলে এর জন্য আমি এত গ্রেডিয়েন্ট অ্যালাউ করতে পারবো। আই ক্যান নট অ্যালাউ মোর দেন দিস গ্রেডিয়েন্ট অর দিস কার্ভেচার। এত ডিগ্রি কার্ভেচার বা এত ডিগ্রি গ্রেডিয়েন্ট আমি দিতে পারবো। এরপর হচ্ছে রিকোয়ারমেন্টস অফ আইডিয়াল অ্যালাইনমেন্ট, যে বেসিক পারপাস অফ কনস্ট্রাকশন শুড বি সার্ভ, যে আমি যদি আইডিয়াল অ্যালাইনমেন্ট প্রোভাইড করতে চাই আমার কি কি থাকতে হবে। যে আমার হচ্ছে যে কোনো জিনিস আমরা যখন প্ল্যান করি সেটার একটা কি থাকে? পারপাস থাকে। যে বেসিক পারপাস অফ দ্য কনস্ট্রাকশন শুড বি সার্ভ, অর্থাৎ আমি অ্যালাইনমেন্ট যেটা নিচ্ছি, ঠিক আছে, এর একটা তো উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি সেটা আমাদের কি রাখতে হবে? এরকম মাথায় রাখতে হবে। সো এই রিকোয়ারমেন্টের মধ্যে একটা বেসিক পারপাস অফ দ্য কনস্ট্রাকশন, তারপরে হচ্ছে শুড বি ইন্টিগ্রেটেড উইথ দ্য ডেভেলপমেন্ট, অর্থাৎ আমি সিটির যে ডেভেলপমেন্ট হবে সেই অনুযায়ী আমার রেলওয়ে ডেভেলপমেন্টও কি হতে হবে? ওই সিটির যে লোকাল বা আমার ডেমোগ্রাফিক বা আদার যে ল্যান্ড ইউজ ডেভেলপমেন্ট হচ্ছে, সেই ল্যান্ড ইউজ ডেভেলপমেন্টের সাথে এটা কি হতে হবে? এরকম ইন্টিগ্রেটেড হতে হবে, অথবা আইসোলেটেড হওয়া যাবে। মেইন কথা, আমি ল্যান্ড একদিক দিয়ে ভালো হচ্ছে, আমি ট্রেনের লাইন নিলাম হচ্ছে আরেক দিক দিয়ে, যেদিকে আসলে ট্রেন দরকার নাই। সো এটা মাথায় রাখতে হবে। আর আমাদের পলিটিক্যাল কনসিডারেশন আছে, যেমন যতই লাফালাফি করেন আমার ট্রেনের স্টেশনটা আমার বাড়ির পাশে যেতে হবে, ঠিক আছে, কারণ হচ্ছে আমি মন্ত্রী। বুঝলেন এই কথাটা? তো স্যার নেতার কথা বলতে হবে স্যার, নেতা হইলে তো হ্যাঁ নেতা, ওই তো সংগ্রামী নেতা বা যেটাই বলেন আর কি, ঠিক আছে। এই জন্য স্যার আমার বাসার পাশে দিয়েছেন। হ্যাঁ, এই জন্য আমার বাসার পাশে নিতে হবে আর কি। তো এটা ধরেন মনে করেন মানুষের কি উপকার হবে না হবে ওটা পরে ইস্যু, ঠিক আছে। তো এই হচ্ছে পলিটিক্যাল কনসিডারেশন আমার মাথায় রাখতে হয় আমরা যখন অ্যালাইনমেন্ট ঠিক করব। এরপরে আদার্স আমরা একাডেমিশিয়ান হিসেবে যেগুলো বলতে পারি, যে আমাদের যেহেতু খরচ কমানোর আমাদের উদ্দেশ্য, তাহলে শর্টেস্ট রুট নিতে হবে। কনস্ট্রাকশনের মেইনটেনেন্স যেটা কি হয়, মানে আমার হচ্ছে খরচ কম হয়, তারপরে হচ্ছে এটা চালানোর সময় যেন কি হয়? ইজি হয়। উঁচা নিচা হইলে কি হয়ে যায়? বারবার লক্কর জক্কর হবে আর কি, বুঝতে পারছেন?
ঝাঁকি খাবেন বেশি। ট্রেন চললেন বুঝলেন না, আবার একটা ট্রেন চললো যে লক্কর চক্কর। দেখেন না যে জায়গায় আমাদের কনস্ট্রাকশন হয় ওই জায়গায় যখন হইতেছে আপনার রোডে মানে কনস্ট্রাকশন হয় তখন যদি সার্ভিস রোডটা ভালো করে না বানায় তাহলে বুঝেন যে ওই বাসে উঠলে শরীরের হাত পা সবকিছুই কি হয়ে যায়, ব্যথা হয়ে যায়। আপনি এখন যদি গাজীপুর চৌরাস্তা থেকে উত্তরা পর্যন্ত ডেইলি যদি 3 বার যাওয়া আসা করেন, আপনারা ধরেন মনে করেন বডির বিভিন্ন পার্টে বুঝে যাবে যে কি জি অবস্থা। স্যার, ঢাকা ময়মনসিংহ এর রুটে একদিন গেলেই মানে জীবন শেষ হয়ে যায়। ঢাকা ময়মনসিংহ রোডের না ওই না, পুরোটা ঢাকা না, আমি বলছি ময়মনসিংহ রুট না, গাজীপুর থেকে গাজীপুর হচ্ছে পর্যন্ত রুট। গাজীপুর পার হয়েই তো যাইতে হয়, মানে এই জায়গায় একে তো গাজীপুর জ্যামে পার পড়া হয়ে লাগে। তো আরাম, গাজীপুর পার হয়ে তো জি স্যার, ওখানে গাজীপুরের পর তো ময়মনসিংহ রুট খুবই ভালো। এর আগে পর্যন্ত জ্যামেও পড়তে হয়, ঠেলা গাড়ির মধ্যে চলতে হয়, আবার ঝাঁকিও হইতে হয়। হ্যাঁ। তো গাড়িতে বসেন আর বাসে বসেন, ঠিক আছে? গাড়িতে বসলেও ভালো ব্যথা হয়ে যাবে শরীর, বাসে বসে তার কোনো কথাই নাই, ঠিক আছে? তো এগুলা হচ্ছে আমাদের হচ্ছে এনশিওর সেফটি, কমফোর্ট, অ্যাস্থেটিক কনসিডারেশন। নিশ্চয়ই ডাস্টবিনের পাশ দিয়ে নিতে যাবেন না, ঠিক আছে? আপনার ট্রেনের হইতেছে কি এরকম জানালাটা খুললাম সুন্দর করে ময়লার গন্ধ, ঠিক আছে? তো অবস্থাটা কি হয়ে যাবে? সো ইট শুড মানে অ্যাভয়েড এরকম গার্বেজ বা ডিসপোজাল গ্রাউন্ডস, ঠিক আছে? এত কিছু আসলে ডেসক্রাইব করা দরকার নাই। আই থিংক ইউ অল আর মানে সবাই এগুলা জানেন আর কি। ট্রেন এমন একটা জিনিস বাংলাদেশের সাথে সবার সাথে জড়িত, অনেকেই না উঠলেও কিন্তু সবাই ট্রেন সম্পর্কে জানে আর কি। তো এরকম একটা ন্যারো হচ্ছে হিলি এরিয়াসের একটা ট্রেন দেখানো হয়েছে, জাস্ট ছোট ট্রেন এখানে। তো একটা জিনিস আমরা সবসময় বলি, এটা অনেকেই জানি, অনেকে হয়তো বা জানি কিন্তু এখনো কনসেপ্ট ক্লিয়ার না, সেটা হচ্ছে রেলের গেজ কত বা গজ কত। মিটার গেজের রেল আর এটা কি ব্রড গেজের রেল, এই ওয়ার্ড দুটো শুনে না এরকম কেউ আছে? আই ডোন্ট থিংক সো। সবাই আমরা কি শুনছি যে মিটার গেজের রেল? হ্যাঁ পরিচিত। হ্যাঁ, তো গেজ বলতে কি বোঝায়? এই দুইটার যে রেল থাকে সেই রেলের ইন্টারনাল মানে এই যে ইনার ফেস থেকে ইনার ফেস পর্যন্ত, অর্থাৎ আমার এখানে যে রেলটা আছে এই রেলের এই ইনার ফেস, এই ভিতরের পাশ থেকে এটা কি ভিতরের পাশ পর্যন্ত এই ডিসটেন্সটাকে আমরা কি বলতেছি? গেজ। এখন গেজের এই মিটার গেজ এবং হচ্ছে ব্রড গেজ, আমরা যদি এখানে কয়েকটা গেজ দেখি, এখানে 4টা গেজ দেখানো হয়েছে। যে ব্রড গেজ হচ্ছে কি যে এর এই ডিসটেন্সটা, এই গেজ ডিসটেন্সটা কত? 1.524 মিটার থেকে 1.674, মানে 1.5 মিটারের উপরে, 1.5 মিটার প্লাস। আর স্ট্যান্ডার্ড গেজ যেটা সেটা হচ্ছে 1.43 থেকে 1.45, অর্থাৎ 1 থেকে 1.5 এর মাঝখানে, এরকম একটা ব্যাপার স্যাপার। মিটার গেজ হচ্ছে কি রাউন্ড অফ একের মতো 1 মিটার। আর ন্যারো গেজ হচ্ছে কি 1 মিটারে কম, 0.61 থেকে 0.76 মিটার। তাহলে বুঝতে পারতেছেন মিটার গেজ, ডুয়াল গেজ। তাহলে গেজটা কি আমার হচ্ছে ট্রেনের যে 2 চাকা আমরা বসাই যে রেলের উপরে, রেলের ইনার ফেসের মধ্যে দূরত্ব, ঠিক আছে? স্যার নেরো গেজে কি এখনো কি আছে স্যার? ন্যারো গেজ হিলি এরিয়াতে আছে। আপনি যদি বিভিন্ন হিলি এরিয়াতে যান, যেমন দার্জিলিং এ যদি যান বা অনেক জায়গায় হতেছে এরকম টয় ট্রেন টাইপের রেখে দেয়, হয়তোবা বিভিন্ন পার্কে দেখা যায়, শিশু পার্কে, মানে বিভিন্ন ছোট ছোট লোকদের পার্কে। হইতেছে মানে চলাচলের জন্য না, এটা হচ্ছে পর্যটন জায়গার মতো, যে ছোট একটা ট্র্যাক থাকে, ন্যারো ট্রেন, ঠিক আছে? লোকজন গিয়ে টিকিট কেটে হচ্ছে একটু ইয়ে করে, পাহাড়ের ভিতর দিয়ে যায় বা পাহাড়ের ভিতরে গর্ত করে যায়, হোয়াট এভার ইট ইজ, জঙ্গলের মধ্যে যায় একটা ইয়ে নেওয়ার জন্য। স্যার আমাদের দেশে কোন গ্যাসটা ইউজ করি আমরা স্যার? আমাদের দেশে মিক্স গেজ, দেখলে বুঝবেন, সামনে আরো আসতেছি। তো গেজ আমি ইয়ে করবো কিভাবে? ধর মনে করেন আপনার ট্রেনের চাকার 2টা চাকার মধ্যে দূরত্ব এত, আপনি নিচে চাইলে ট্রেন এত বড় নিতে পারবেন না, ঠিক আছে? ডান দিকে বাম দিকে কি হয়ে পড়ে যাবে নাকি? জি স্যার। তাহলে গেজ বড় হইলে মানে কি, গেজ বড় হইলে আপনার ট্রেনটা একটু কি হয়ে যাবে, সাইডে একটু প্রশস্ত হবে, বুঝতে পারছেন? তাহলে সিট 2টার জায়গায় কি দেখেন না, মানে চাপা যে বাসগুলো আছে এগুলোর মধ্যে পাশে হতেছে কয়টা, 2টা সিট দেয়, অনেক সময় একটা দিতে হয়। আর একটু যদি ওয়াইড হয় তখন 2টা বা 3টা এরকম সিট দেয়, বুঝতে পারছেন? তো আপনার হতেছে সাইডে কতটুকু নেবেন, এটা হচ্ছে কি আপনার লোক কিরকম দিতে যাচ্ছেন, কস্ট। কারণ বড় ইয়ে বা ট্রেন বানাতে চাইলে কি বেশি খরচ না, লোক যাবে 200, ট্রেন বানালেন 2000-এর, ঠিক আছে?
এটা বাংলাদেশে পসিবল, কারণ সরকারি টাকা তো। আপনার ধরেন মনে করেন এখানে বালিশকাণ্ড বা অন্য কিছু করলে কোনো সমস্যা নাই, বুঝলেন এই কথাটা? ধরা না পড়লেই হইলো। জি তো স্যার। এখানে হচ্ছে আপনি 200 জনের যেটা লাগবে ওটা 2000 টাকা, 2000 জায়গায় 2 কোটি টাকা খরচ করলে আসলে সমস্যা নাই। কিন্তু অন্যান্য দেশে যেখানে হচ্ছে আপনার জবাবদিহিতে আছে, সেখানে আপনার চিন্তা করতে হবে যে আমার ডিমান্ড কত, ফিউচার ডিমান্ড কত হবে। যে এখন হচ্ছে আমি 20 বছরের জন্য ট্রেন্ডে ডিজাইন করতেছি বা 100 বছরের জন্য, 100 বছর পরে আমার জনগণ কত হইতে পারে বা ফ্রিকোয়েন্সি বাড়াইতে পারি, ওগুলা প্ল্যান থেকে আমাদের হচ্ছে ট্রাফিক কনসিডারেশন, জিওগ্রাফিক লোকেশন, তারপর ইউনিফর্মিটি। ঠিক আছে, আপনি ময়মনসিংহ অঞ্চলের জন্য ন্যারো গেজ বানাইলেন, এরপর ঢাকার জন্য বানাইলেন হচ্ছে মিটার গেজ। দুটোরে একত্রিত করবেন কেমনে? ট্রেন তো গিয়ে সামনে গিয়ে আর চাকা বদলাতে পারবে না, তাই না? তাহলে গেজ কি থাকতে হবে? একই থাকতে হবে না? জি স্যার। ঠিক আছে, স্যার নন এক্ষেত্রে ইউনিফর্মিটি স্যার হয় এক্ষেত্রে দেখা বিভিন্ন যায় স্যার দেশের আমাদের সাথে, বিভিন্ন দেশের আসলে ওদের মাইন্ডসেট একরকম ছিল। বাংলাদেশ একভাবে করছে, ইন্ডিয়া একভাবে করছে হয়তো বা নেপাল একভাবে করছে, তখন এক দেশের ট্রেন আরেক দেশে চলতে পারবে না। তো এটা হচ্ছে নন ইউনিফর্মিটি অফ দ্য গেজ। নন ইউনিফর্মিটি হলে কি, ধরুন মনে করেন এই ঢাকা, এদিকে নারায়ণগঞ্জ, এদিকে হচ্ছে ময়মনসিংহ, ঠিক আছে, এদিকে হচ্ছে DHK। এখন ঢাকা থেকে ধরেন মনে করেন সব হচ্ছে মিটার গেজ, এটা কি মিটার গেজ, এটা কি ন্যারো গেজ। তাহলে আপনার যাত্রী যদি ময়মনসিংহ থেকে নারায়ণগঞ্জ যেতে চায়, এক ট্রেনে যেতে পারবে? না স্যার, 2 ট্রেন ইউজ করা লাগবে। প্রথমে ময়মনসিংহ থেকে কোথায় আসতে হবে? মিটার গেজের ট্রেন দিয়ে ঢাকায় আসতে হবে, ঢাকায় নামে স্টেশনে ট্রেন চেঞ্জ করে ন্যারো গেজ দিয়ে কোথায় যেতে হবে? নারায়ণগঞ্জে, বুঝছেন? তো এই ডিফিকাল্ট, তারপর হচ্ছে মালামাল থাকলে সমস্যা, এগুলো অনেক ব্যাপার স্যাপার থাকে। তো আই থিংক ইউ ক্যান রিড, গো থ্রু দিস। এখানে আমি একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে ডুয়াল গেজ। ডুয়াল গেজ হচ্ছে, দেখেন এখানে মিক্স গেজ বলতে পারি, যে এইখানে আমি যদি ট্রেনের কথা চিন্তা করি, এই দুইটার উপরে কি ট্রেন চলবে নাকি না স্যার। এটার মধ্যে আর এটার মধ্যে চলবে না? জি স্যার। দেখছেন এরকম লাইন? দেখছেন ঢাকায়? জি স্যার, দেখছেন? এয়ারপোর্টই আছে স্যার, সব জায়গায় আছে। হ্যাঁ দেখছি হ্যাঁ, আমরা বলে রাখি। বনানীতে যান, ইয়েতে যান, মহাখালী রেলওয়ে লাইন তো আসলে কমলাপুর থেকে ওইদিকেই গেছে, সব দিকে গেছে, বুঝলেন নাই? তো এটা হচ্ছে কি, মিটার গেজ আর ব্রড গেজ রে কি করছে, মিক্স করছে। ন্যারোর সাথে অন্যটা মিশাইতে পারেন, বুঝেন না কথাটা? জি স্যার। এটা তো তাহলে এটা সুবিধা কি, সুবিধাটা কি, যে এটা একটাকে কমন রেখে আর দুইটা দিয়ে আমি কয়টা জায়গা কম লাগলো, তাহলে একই রেলের উপরে কি করলাম, একই জায়গাতে দুই ধরনের ট্রেনকে আমি কি করতে পারলাম, চালাইতে পারলাম। চালাতে পারলাম। বুঝতে পারছেন? জি স্যার। এটা হচ্ছে নন স্যার ইউনিফর্মিটির যে একটা একটা। কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। হ্যালো। হ্যাঁ বলেন, বলেন, কোশ্চেন করেন। হ্যালো, যিনি কোশ্চেন করতেছেন ওনার কথা কি কেউ শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার, শুনতে পাচ্ছি স্যার। শুনতে পাচ্ছি শুনতে স্যার। পাচ্ছেন? স্যার আমি তো শুনতে পাচ্ছি স্যার না। এখন এই রেলের লাইনে স্যার, স্যার কোশ্চেন ছিল একটা স্যার। হ্যাঁ বলেন, রেলের লাইনে স্যার স্যার রেলের লাইনে স্যার অনেক সময় স্যার মাঝখানে একটু স্পেস রাখিয়া স্যার মানে জোড়া দেওয়া হয় স্যার, সেইখানে। হ্যালো স্যার। না, আপনার কথা মাঝখানে হ্যালো। শুনতে পাইনি, মাঝখানে গ্যাপ রেখে জোড়া দেয়, কেন দেয় এটা নাকি কি? জি স্যার, ওইখানে একটু স্পেস ফাঁকা রাখে আর কি স্যার, যখন রেল দেয় তখন একটু স্যার শব্দ হয় স্যার, এটা সরাসরি দিতে পারতো না স্যার, বা এটা ঝালাই বলতেছি, করে হ্যাঁ দিতে পারতো না স্যার। বলতেছি, আপনার কথা ভেরি গুড কোশ্চেন। দেখেন এই যে এখানে দেখাইছিলাম, কেন দাও? এই যে দেখা যাচ্ছে এখানে গ্যাপ আছে না একটু? দেখা যায়। দাও। তো উনি বলতেছিল যে এখানে একটু কি রাখে, গ্যাপ রাখে, দুইটা ট্রেনের মধ্যে গ্যাপ রাখে। কারণ হচ্ছে এটার উপর যখন লোডটা চলে তখন এই রেলটা কি হয়ে যায়, লম্বা হয়ে যায়। এই রেলটা কি হয়ে যায়, এটার কথাই বলছিলাম স্যার।
এটা কি হয়ে যায়, লম্বা হয়। এখন আপনারা যদি এই জায়গায় জায়গা না দেন তাহলে লম্বা হয়ে এটা কি হয়ে যায়, এরকম বাইকে যাবে গা, বাইকে যেতে পারে। বুঝতে পারছেন? আমরা যে ওই যে কংক্রিট যে আপনাদের এখানে রাস্তায় ওটা জয়েন্ট দেখেন, ওই রাস্তাতে ঢালাই করে, খেয়াল করছেন? কংক্রিটের যে রাস্তা বানায় না ঢালাই দিয়া, জি এরকম স্যার একটা খেয়াল করছি স্যার। এই যে এখানে ইয়ে দেখেন, গ্যাপ দেখেন, কারণ রোদে কংক্রিট কি হয়ে যায়, এরকম এক্সপ্যান্ড এবং শ্রিঙ্কের ব্যাপার সেবা তাপমাত্রার সাথে এটা কি হয়, বড় হয়, আবার কি হয়, ছোট হয়। এখন আপনি যদি গ্যাপ না দেন তাহলে কি হয়, জিনিসটা ঠাস করে ব্রাস্ট হয়ে মানে ভেঙে যাবে, ক্র্যাক হয়ে যাবে, কি হয়ে যাবে। জি স্যার, স্কুলে পড়ছিলাম ট্রেন যাওয়ার সময় ঘর্ষণে সেটা বৃদ্ধি পায় রাস্তাটা। লেনটা বড় হয়, ওই লেনটাকে অ্যাকোমোডেট করার জন্য কি করা হয়, আপনার হইতেছে এরকম একটু গ্যাপ রাখা হয়। আর যদি গ্যাপ না রাখা হয় সেই জায়গায় এই ফাস্টেনার হচ্ছে, আমরা যেটা আছি সেই ফাস্টেনারটা স্পেশাল টাইপের ফাস্টেনার ইউজ করে, ঠিক আছে, যাতে ওই তারপরেও পুরো অনেক লম্বা যে ইউজ করে এরকম না। ধরুন মনে করেন এমনি একটা রেল যদি 10 মিটার হয় বা 30 ফিট যদি হয়, 33 ফিট, তো আপনার হইতেছে ধরেন 33 ফিটের চেয়ে আপনি ধরেন মনে করেন 60 ফিটের লম্বা রেল বানাইলেন, এরপর হচ্ছে ঝালাই করে দিলেন। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, স্পেশাল মেকানিজম এখানে ইউজ করি এবং স্পেশাল ম্যাটেরিয়াল ইউজ করি, যাতে হচ্ছে টেম্পারেচারের কারণে এটার লেন্থের বৃদ্ধি বা শ্রিঙ্কেজটা কম হয়। ক্লিয়ার? স্যার এটা কত ফিট পর্যন্ত, মানে কত ফিট পর পর দেওয়া হয় স্যার? কি স্যার জোড়াটা যে দেয় ওই স্যার, গ্যাপ এটা কত ফিট পর পর দেওয়া হয়? এটা ওই যে রেলের আপনার লেন্থ যতটুকু পাওয়া যায়, রডের জোড়া কতটুকু পর পর দেখুন। হ্যালো স্যার, হ্যালো। হ্যাঁ বললাম যে একটা জিনিস জোড়া কখন দেওয়া পড়ে, আপনার কাছে 2 মিটার আছে আর একটা 2 মিটার আছে, জি স্যার। ঠিক আছে, হ্যালো। তাহলে এখন 4 মিটার বানাতে হলে গেলে কি করতে হবে, কয় মিটার পর পর জোড়া দিবেন বলেন তো? না, আপনার নেটওয়ার্কের বিশাল প্রবলেম। আপনার কোশ্চেন অ্যান্সার শুনতে হলে স্যার ওর মানে নেটের মেবি প্রবলেম হয়েছে একটু। হ্যাঁ মানে কথা আসলে বুঝতে পারতেছি না, আপনি বলতেছেন মিস হয়ে যাচ্ছে, আমি জানি না, আমি বলতেছি আপনার মিস হচ্ছে কিনা। জি স্যার, ছেলেটার জানার আগ্রহ আছে কিন্তু স্যার নেট প্রবলেমের জন্য পাচ্ছে না। জি হ্যাঁ স্যার আমি খুব যেটা বললাম আগ্রহ যে স্যার, কোশ্চেন প্যাটার্ন সেটা হচ্ছে একটা জিনিস যতটুকু লম্বা হয় তাহলে বাস্তবে আসলে কতটুকু লম্বা পাওয়া যায়, ঠিক আছে। 10 মিটার যদি আমি পাই 10 মিটার পর পর, তাহলে একটা 10 মিটার বসাইলেন, এরপর একটা কি গ্যাপ দিলেন, এরপর কি 10 মিটার। এখন আপনি বলতে পারেন যে এটা কি 10 মিটারে ফিক্স না, নতুন নতুন আস্তে আস্তে বাড়তেছে, 20 মিটার 30 মিটারের পর্যন্ত এরকম স্প্যানের পাওয়া যায়, ঠিক আছে। এটা নিয়ে আমরা আরো পরে কথা বলবো, ঠিক আছে। এটা একটা আমাদের আছে, একটা পার্ট আছে। ডুয়াল গেজ, ডাবল গেজ, বাংলাদেশে যদি গেজ এটা 2004 থেকে 2005 এর একটা ডাটা, এই ডাটাটা আমার আপডেট করতে হবে। এটা আমি একটা জায়গা থেকে রেফারেন্স নিয়ে কাজ করতে থাকি, যে বাংলাদেশে হচ্ছে আপনার এরকম ইস্ট জোন যেটা, ঠিক আছে, ইস্টার্ন জোন, একটু বুঝতেছেন ম্যাপের উপরের দিকে কি থাকে, নর্থ, নিচে দিয়ে কি থাকে, সাউথ, ডানে থাকে ইস্ট, বামে থাকে কি, ওয়েস্ট। তা ইস্ট জোনে আমার হচ্ছে কি এরকম প্রায় 1200 কিলোমিটার বেশি, প্রায় 1300 কিলোমিটারের মতো আমাদের সব মিটার গেজ। এবং ওয়েস্ট জোনের কথা যদি আমি চিন্তা করি, যে ওয়েস্ট জোনে হইতেছে মিটার গেজ, ব্রড গেজ এবং ডুয়াল গেজের আপনার হইতেছে লাইনের এরকম মিক্সচার আছে। এটা হচ্ছে বাংলাদেশের সিনারিও আর কি, যে ট্রেনের গেজ আপনার হইতেছে কি অবস্থা। এখন আমরা হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং দ্য সিলেকশন অফ এন অ্যালাইনমেন্ট কেমন হবে, ঠিক আছে, সেটা ডিপেন্ড করে হচ্ছে কি ধরনের গেজের রেল আছে, তারপর হচ্ছে অবলিগেটরি কন্ট্রোল পয়েন্টস, যে আপনি কোথায় কোথায় থামতে হবে,
ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার কোনো ট্রেনের ট্র্যাক বানানোর সময়, ঠিক আছে, সামনে ধর মনে করেন একটা রাস্তা দিকে যাচ্ছেন, এখানে একটা নদী পড়ে গিয়েছে বা একটা পুকুর পড়ে গিয়েছে বা একটা পাহাড় পড়ে গিয়েছে, তাহলে আমার ট্রেনের লাইনটা কি করতে হবে, এই দিক দিয়ে একটু সরাই নিতে হবে। তো অ্যালাইনমেন্টটা ডিপেন্ড করবে কি, এরকম গেজ, তারপরে হচ্ছে অব্লিগেটরি কন্ট্রোল পয়েন্টস, তারপর টপোগ্রাফি, যে আপনার ল্যান্ডটা কেমন, উঁচু নিচু নাকি এরকম সমতল, ঠিক আছে, ভ্যালি, প্লেন অথবা মাউন্টেন, জিগজ্যাগ, সুইচব্যাক বা স্পাইরাল, যে ধরনের হোক। তারপরে হচ্ছে আপনার জিওমেট্রিক স্ট্যান্ডার্ডস কি ধরনের, যে আপনি কি ধরনের জিওমেট্রি এখানে অ্যালাউ করবেন। তারপরে সয়েলের কন্ডিশন, জিওলজিক্যাল বা সয়েল কন্ডিশন। তারপরে হচ্ছে আপনার এখানে বৃষ্টি ফ্লাড বা ক্লাইমেট, যে বন্যার পানি কেমন হয়, বা আপনার এটা কি স্নোই নাকি স্যান্ডি, বা বিভিন্ন ধরনের উইন্ড কন্ডিশন। তারপরে হচ্ছে রোড ক্রসিং, সেটা হচ্ছে কেমন রোড ক্রসিং আছে, রাইট অ্যাঙ্গেলের ভিতরে বোঝাচ্ছে যে এরকম 90 ডিগ্রি কিনা, ঠিক আছে, ট্রেন নিশ্চয়ই এইভাবে কি এইভাবে যেতে পারবে না, ঠিক আছে, এরকম যেতে হবে। তো পলিটিক্যাল স্টেশন ইয়ার্স, এটা মানে সীমার বাইরে আর কি। তো এই জিনিসগুলা আমার হচ্ছে ফ্যাক্টরস দ্যাট এফেক্টস দ্য সিলেকশন অফ অ্যান অ্যালাইনমেন্ট। অর্থাৎ আমি অ্যালাইনমেন্টটা কেমন চুজ করব, এটা ডিপেন্ড করবে কিসের উপরে, আমার এই জিনিসগুলার উপরে। এরপরে আমি যদি আসি যে ইকোনমিক কন্ডিশন থেকে, যে আমার ইকোনমিক কি বেনিফিট পাচ্ছি, আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ মাই রিটার্ন অথবা রেভিনিউ, ঠিক আছে। তো আমরা যেটা বলি যে আপনার এক্সপেন্স যেটা হচ্ছে আর রেভিনিউ যেটা আসতেছে, দুইটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে কি, আমার প্রফিট। আর আই ইজ দ্য ইনভেস্টমেন্ট, সো দিস ইজ পার্সেন্টেজ অফ প্রফিট, আমার কি পরিমাণ প্রফিট হচ্ছে। সো উই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ অ্যানুয়াল প্রফিট। যে কোনো প্রজেক্টের জন্য আমরা কি করতে যাব, এর প্রফিটটা ম্যাক্সিমাইজেশন করতে যাব। উই ওয়ান্ট টু মিনিমাইজ দ্য কস্ট। সো এটা হচ্ছে যে কোনো প্রজেক্টের জন্য। আপনি বাসা ভাড়ায় বানান, আমার কম খরচে আমার সেফ বাড়ি দরকার, আপনি রোড বানান, is also same. So whatever you are constructing or making, we want to make it economic and also safe. আচ্ছা, এই যে কে জানি বলছিল যে কয় মিটার পর পর জয়েন্ট দেয়, দেখেন। জি স্যার, আমি বলছিলাম স্যার। ইউজুয়ালি মানে আপনার হচ্ছে রেলের লেন্থ যেগুলো হয় আমরা পাই, ঠিক আছে, এটা এগুলা বাংলাদেশের জন্য এরকম 12.8 মিটার। আপনি 12.8 মিটারকে যদি 3.28 দিয়ে গুণ দেন, আপনি কিসে পাওয়া যাবেন, ফিটে পাওয়া যাবেন। ইভেন আপনি নেটে সার্চ দিলে পাবেন যে নরমালি কত ফিট ইয়ে হয়। তো আপনার হইতেছে অ্যারাউন্ড 40 ফিটের মতো ব্রড গেজের জন্য, আর আপনার হইতেছে মিটার গেজের জন্য ওই ইয়ের কাছাকাছি আর কি, 40 একটু নিচে হবে আর কি। এটা 40 প্লাস হবে, আর এটা একটু 40 নিচে হবে, 39 ফিট, ঠিক আছে। তো আপনার যেহেতু রেলওয়ে লেন্থ গুলো আমাদের এটা হয়, মিটার গেছে 39 আছে স্যার। এত এত পরপর দিতে হবে, বুঝতে পারছেন? জি স্যার, কোথাও যদি ঝামেলা না হয়, মানে নরমালি পুরো একটা রেল নিয়ে এসে ওখানে কাটাকাটি দরকার নেই, একটা রেলের পরে একটা রেল বসে এখানে ফার্স্ট ট্রেনার দিয়ে আপনার হচ্ছে জোড়া দিয়ে দিবে, বুঝছেন? জি স্যার। আর এই জয়েন্ট দেওয়ার সময় অনেক সময় কিছু কিছু জায়গায় ওই মেথড আমি বলছি যে হ্যাঁ, অনেক সময় হচ্ছে এরকম ওয়েল্ডিং করে জয়েন্ট দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে ওই যে আমাদের হিসাব করতে হয় যে এই যে সামনে গিয়ে আবার গ্যাপটা কেমন হবে, আবার এই ফার্স্ট ট্রেনারটা কি হবে। ওই ক্ষেত্রে রেলটা যদি লম্বা হয়, সামনের দিকে এরকম বোর্ড দিতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি ধরনের কি স্পেশাল ট্রিটমেন্টটা নিতে হবে আর কি। বোর্ড গেজেটা 42 আছে স্যার। 42 আর 39, তাই না? আচ্ছা দেখেন, আমরা হচ্ছে আরেকটা ইয়েতে যাই, যে রেলের যদি আমি হচ্ছে এই যে রেল এরকম আপনারা অনেকে দেখছেন, ইভেন আপনার এরকম হচ্ছে ছোট করে কাইটা নিয়ে বিভিন্ন দোকানে আমরা দেখি, ঠিক আছে, জুতার দোকানে,
হাতুড়ি পিটা এটার হাতে নাও। তারপরে হচ্ছে কামারের দোকানে আছে না, জি স্যার আছে। কামারের দোকানে দেখা যায় এরকম রেল থাকে, স্টিল গার্ডার। এটাকে গার্ডার কাকে বলে জানেন? বিম এবং গার্ডারের মধ্যে পার্থক্য কি বলেন? বিম একটাকে আমরা বলি কি বিম, আর একটা হচ্ছে কি গার্ডার। গার্ডার পার্থক্য কি? স্যার গার্ডারের মধ্যে রেলের পাত ইউজ করা হয়। স্যার বিম স্যার ব্যবহার করা হয় স্যার বিল্ডিং এর ক্ষেত্রে, স্যার বিম ব্যবহার করা হয়। আর স্যার আমরা বিভিন্ন প্রকার ব্রিজ বা সেতু তৈরি ব্রিজের করার নিচে ক্ষেত্রে আমরা আমরা গার্ডারটা ইউজ গার্ডার করি। ব্যবহার করি, গার্ডার ব্যবহার করি। বিল্ডিং এ আমরা গার্ডার ইউজ করতে পারবো না? পারবো স্যার, এক্ষেত্রে স্যার যদি স্প্যান বেশি এক্ষেত্রে হয় কস্টিংটা সেক্ষেত্রে একটু বাড়তে পারে স্যার। বলেন বিম এবং গার্ডার দুটো সিমিলার জিনিস, ঠিক আছে? হরিজন্টাল মেম্বারকে আমরা বলি কি বিম অথবা গার্ডার। বিম হইতেছে আপনার ছোট স্প্যানের জন্য আমরা কি ইউজ করি বিম, আর গার্ডার হচ্ছে কি বড় স্প্যানের জন্য। জি জি জি। আর গার্ডার গুলো দেখা যায় যে নরমালি ডিসজয়েন্টেড থাকে মোমেন্টকে রিলিজ করে দেওয়ার জন্য। আপনি দেখবেন যে স্টিলে এই যে আমাদের যে এখানে এমআরটি যে কাজ হচ্ছে, আমাদের এরকম যদি প্যানেল থাকে, ঠিক আছে, এটা যদি আমাদের পিয়ার হয়, এখানে আমি যদি 3D একটু চিন্তা ভাবনা করি এরকম, এর উপরে যদি আমি বিমটা বসাই, গার্ডারটা যেটা, সেই গার্ডারটা এরকম বসে, দেখছেন? আমি জানি না ছবিটা আমারটা হয়েছে কিনা, একটু হালকা বোঝানোর ট্রাই করছি আর কি। জি স্যার, মোটামুটি বোঝা যায় স্যার। প্রিকাস্ট হ্যাঁ, তৈরি এই করা যে এই হয়, জায়গায় যেন প্রিকাস্ট। মোমেন্ট না আসে, ঠিক আছে? জি স্যার। এই জোনটাতে সরি, এই জি স্যার, জোনটাতে এটা যাতে মোমেন্ট না পূর্বে তৈরি আসে, করা ঠিক হয়, আছে? পরে জাস্ট সেটআপ করে দেওয়া মোমেন্ট হয়। রিলিজ করে দেওয়ার জন্য। তো এই বিমটা আসলে লম্বা থাকে, এটাকে আমরা গার্ডার বলি। তো দেখেন রেল, আমি আরেকটু কুইকলি গিয়ে আজকে আরেকটু আমরা শেষ করি, যত বেশি শেষ করব তত সুবিধা, নতুন নতুন জিনিস পড়ানো যাবে। যেটা হচ্ছে রেল সিমিলার টু স্টিল গার্ডার, স্টিল গার্ডারের মতোই। ফাংশন তো কি এটা আগে আমরা পড়েছি, সো উই ডোন্ট ওয়ান্ট টু গো ইট এগেইন। এই রেলে এরকম একটা ছবি, আই থিংক এটার উপরের পোর্শনটাকে বলা হয় কি হেড, মিডলের পোর্শনটাকে বলা হয় ওয়েব, আর নিচের পোর্শনটাকে বেস। আমরা যদি একটা স্টিল কলামের ক্ষেত্রে চিন্তা করি, সেটার ক্ষেত্রে আমরা আবার অন্যভাবে বলি। সেটাকে কিভাবে বলি, যে এরকম যদি একটা স্টিল কলাম বা ইয়ের ক্ষেত্রে আমরা বিমের ক্ষেত্রে বা ইয়ের ক্ষেত্রে ইউজ করি সেকশন, সেটাকে কি বলি, এটাকে ফ্লেঞ্জ বলি এই দুটাকে, আর এটাকে কি বলি ওয়েব। আর ট্রেনের ক্ষেত্রে আমরা কি বলতেছি, নিচেরটাকে বেস, মাঝখানেটা কি ওয়েব, আর উপরেটা হচ্ছে কি হেড। ওকে? হ্যাঁ জি স্যার, ওকে। জি স্যার। আচ্ছা, আইডিয়াল রেলের স্ট্রেংথ কি হবে? বুঝতেছিনি যে আমার লোড যতটুকু লাগবে এটা ডিউরেবল হইতে হবে, এবং ইকোনমিক সেকশনও হইতে হবে। সেন্টার অফ গ্র্যাভিটি যদি আমি চিন্তা করি, নিশ্চয়ই রেলের ক্ষেত্রে আমি কি করব না, একদিকে অনেক লম্বা আরেক দিকে এরকম চিকন করলে এটা সেন্টার অফ গ্র্যাভিটি কোন দিকে থাকবে? এদিকে থাকবে না? এরকম করব না, দুই পাশে আমি কি দিব, সমান দিব। দুই পাশে কি দিব, সমান, যেন এটা হচ্ছে কি মিডলে থাকে। সেন্টারটা কোথায় যেন থাকে, মিডল দিকে। তো চুজ অফ দ্য আইডিয়াল রেল, আমরা যদি টাইপস অফ রেল দেখি, এখানে হচ্ছে কয় টাইপের রেল দেখানো হয়েছে। স্যার এটা একটা ধরন, যে আমাদের এই দুই পাশ যদি এই পাশ আর এই পাশ হচ্ছে কি সমান, এটাকে বলা হয় হচ্ছে ডাবল হেডেড অথবা সিমেট্রিক। ডাবল হেডেড অথবা সিমেট্রিক রেল। এটা কি উপরে এবং নিচে, এই হেড এবং হচ্ছে আমার যে বেস, এই দুইটার হচ্ছে কি থিকনেস কি, মানে ইয়েটা সেকশনটা সাইজটা কি সেম। আর এদিকে হচ্ছে ওয়েবের থিকনেস টপ থেকে বটম পর্যন্ত ইউনিফর্ম থিকনেসই গিয়েছে। আর এটা হচ্ছে বুল হেডেড হলে, বুল হেডেড হচ্ছে এরকম, বুল হেডেড হচ্ছে উপরেটা মোটা নিচেরটা একটু কি চিকন। আর ফ্ল্যাট ফুটেড হলে এই নিচেরটা হচ্ছে কি এরকম থিকনেস কম, কিন্তু এটা হচ্ছে কি এই উপরের অ্যালাইনমেন্টের চেয়ে একটু সরানো, এটা স্টেবিলিটি বেশি, যাতে ডানে বামে পড়ে না যায়। এটা যতটুকু ডানে বামে আপনার হচ্ছে মোমেন্ট ক্যাপাসিটি হবে বা টার্নিং, এটা হচ্ছে কি তার চেয়ে বেশি, মানে ল্যাটারাল স্টেবিলিটি এর কি হবে, বেশি হবে। ট্রেনটা যাতে ডানে বামে, এই রেলটা যাতে ডানে বামে না পড়ে, এটা হচ্ছে আমাদের কি ফ্ল্যাট ফুটেড বা বিগনল রেল। তো এটার ক্ষেত্রে যেহেতু নিচে চিকন,
এটাকে বসানোর জন্য চেয়ার ইউজ করা হয়, সেটা আমরা এই যেরকম চেয়ার ইউজ করা হয় বুল হেড রেলের ক্ষেত্রে, এরকম কি করে চেয়ার ইউজ করে। চেয়ার যে এটা আমরা কিছু কিছু জায়গায় এখনো দেখছি কিনা, কেউ দেখছে কিনা আমি জানি না, এরকম কিছু কিছু জায়গায় আমাদের বাংলাদেশে এরকম ইউজ করা হতো। আস্তে আস্তে এগুলো সব চেঞ্জ হয়ে যাচ্ছে, কংক্রিটে চলে আসতেছে। কারণ উড হচ্ছে বৃষ্টিতে বা এনভায়রনমেন্টে বা পোকামাকড় সবকিছু মিলেই হচ্ছে কাঠ মানে অনেকে চুরি করে নিয়ে চলে যায়, যে নিয়ে হচ্ছে কি বলে রান্না করবে আর কি, রান্না করা জ্বালানি হিসেবে ইউজ করবে। ঢাকা শহরে তো আস্তে আস্তে গ্যাস দিচ্ছে না, এরকম চিন্তার মধ্যে পড়ে যাচ্ছে, গাছ টাছ লোকজন কেটে নিয়ে ঠিক আছে জ্বালানি ইউজ করবে। স্যার গ্যাসটা নতুন বাসা বাড়িগুলোতে তো গ্যাস দিচ্ছে না, তাই না? গ্যাসের লাইন তো কই থেকে দিবে? গ্যাসের এমনি যাদের লাইন আছে ওরা গ্যাস পাচ্ছে না। জি স্যার, বাংলাদেশের মানুষ তো স্যার খুব ট্যালেন্ট। আগে একটা সময় গ্যাস দিয়ে মানুষ হইতেছে তাদের মনে করেন বাচ্চা কাচ্চা কাপড় শুকানো, নিজেদের কাপড় শুকানো, আবার একটা মেসের কাঠি খরচ করতে হবে, গ্যাস সারাদিন জ্বালাই রাখো। স্যার এখন তো অটো চুলা ইউজ করে, মেসের কাঠিও লাগানো। ওই তো আস্তে আস্তে হইতেছে যেরকম ব্যাক কল ওরকম আকল দিতে হবে আর কি, বুঝলেন নাই? একটা সময় দেখা যাচ্ছে গ্যাসই রাখতেছে না। হ্যাঁ গ্যাস তো থাকবেই না, তো একদম অপচয় করলে তুমি গ্যাস কই থেকে পাবা? যে যত ইউজ করলে 900 টাকা দিতে হবে, না ইউজ করলে এখন 900 সারাদিন চুলা জ্বালায় রাখো, কাপড় পরিষ্কার করো, জি স্যার আমি দেখছি স্যার, কাপড় করো, শুকাও, করো, বলে স্যার এখন তো মিটার সিস্টেম হইছে অনেক জায়গায়। হ্যাঁ ওই তো এটাই তো বললাম, মানুষকে যখন সুবিধা দেওয়া হয় তখন ওটা কি করে ফায়দা লুটে। আচ্ছা যাই হোক, আমরা আর বেশি না আগে, কারণ হচ্ছে বেশি আগে আবার সিলেবাসে তো বেশি হয়ে যাবে, কান্নাকাটি করবেন আপনারা। তাহলে আমি এই ম্যাটেরিয়ালটাও দিয়ে দিব, এটা হচ্ছে আপনারা কোন পর্যন্ত পড়বেন, আপনাদের হোমওয়ার্ক দিতে হবে, তা না হলে যেটা বেশি আর সে হয়ে গেলে ব্রেন কাজ করবে না। সবাইকে নিয়ে স্যার আমরা রেল লাইন ভিজিট করতে যাব একদিন, তখন কাদের কাছে। হ্যাঁ ঘুরে আসেন, ঠিক আছে? আমিও যাব। রেল লাইন তো আমরা অনেক ঘুরি, ঠিক আছে? আমি রেল লাইনের উপরে ডেইলি 8-10 বার করে আমার যাওয়া হয়, বনানী রেল ক্রসিং, বাসা থেকে প্রেসিডেন্সি থেকে বাসা। স্যার আমাদের বাড়ির পাশে রেল লাইন। হ্যাঁ তাহলে তো আপনার রাজীবদের বাড়িতে যাব আমরা সবাই। হ্যাঁ দাওয়াত দিয়ে দেন, যার বাসার পাশে। ঠিক আছে স্যার, অসুবিধা নাই, খবর তো স্যার জংশন এলাকা। আচ্ছা দেখেন, আপনারা হচ্ছে এটার এই পর্যন্ত পড়েন, একটু ওয়েল্ডেড রেল পর্যন্ত পড়েন। আমি আজকে কিন্তু এই কথাগুলো কিন্তু আমাদের ইনডিরেক্টলি আলোচনা হয়ে গেছে, যে রেলের হতেছে কি আমাদের ছোট হইলে বেশি জয়েন্ট পড়বে, তো জয়েন্ট দিতে গেলে তো ওখানে কি লাগবে, জয়েন্টে বেশি কানেকশন দিতে হবে, তাই না? বোল্ট বেশি খরচ হবে, তো এই জন্য ওয়েল্ড করা হয়, ওয়েল্ডেড রেল। ওই একজন জিজ্ঞাসা করছিলেন, যে আমি বলছিলাম গুড কোশ্চেন, যে রেলের হচ্ছে কত মিটার পর পর আমরা জয়েন্ট দিব। তো এটা হচ্ছে রেলের যে লেন্থটা আছে ওর পরপরই আমাদের কি দিতে হবে, জয়েন্ট দিতে হবে। আর কি কি ধরনের হতেছে আমাদের রেল আছে, ফ্ল্যাট ফুটেড, তারপরে হচ্ছে বোল হেডেড, ডাবল হেডেড, এই সবগুলা টাইপের রেল সম্পর্কে আপনারা একটু পড়বেন। সো আমি এই দুইটা পিডিএফি হচ্ছে ইয়েতে আপনাদের গুগল ক্লাসরুমে অ্যাড করে দিব, আর যিনি হচ্ছে গুগল ক্লাসরুমে অ্যাড হন নাই, আপনারা অন্যদের হেল্প নিয়ে, আপনাদের ফ্রেন্ডদের হেল্প নিয়ে আপনারা জয়েন করেন গুগল ক্লাসরুমে। আই থিংক এভরিওয়ান ক্যান ফাইন্ড দ্য রিসোর্সেস অ্যাভেলেবল দেয়ার। ওকে, এনিবডি হ্যাজ এনি কোশ্চেন? স্যার একটা কোশ্চেন ছিল, আপনার এক্সাম কেমন হয় সেটা নিয়ে। এক্সাম কেমন হয়? এক্সাম হচ্ছে কাইন্ড অফ, আমি হচ্ছে ম্যাথ, থিওরি, ট্রু ফলস সবকিছু মিশিয়ে দিই। ট্রু ফলস এবং এক্সামে কোনো ইয়ে থাকে না, অপশন থাকে না, মানে 3টা কোশ্চেন থাকলে 3টা দিতে হবে, 2টা থাকলে 2টা দিতে হবে, একটা থাকলে একটা দিতে হবে। সো নো অপশন। এবং কোশ্চেন হচ্ছে যেটা হয়, ম্যাথ হচ্ছে সবার জন্য আলাদা, মানে আপনার কোশ্চেনের সাথে আপনার ফ্রেন্ডের কোশ্চেনের ভ্যালু মিলবে না। ইভেন সামটাইমস হচ্ছে আমি ডিফারেন্ট করে দিই, যাতে হচ্ছে একবারেই মিলাইতে না পারে কেউ। আর হচ্ছে কিছু কোশ্চেন থাকবে এই শীট থেকে হচ্ছে ডিরেক্টলি হুবহু অ্যান্সার করতে পারবেন,
কিছু কোশ্চেন থাকবে হচ্ছে আমি এটা থেকে বুঝে নেক্সট লেভেলের একটা কোশ্চেন যে কি বলে আমি হয়তো বা একটু হালকা বুঝাই গেছি, কিন্তু ওটা মানে আমি হয়তো শীটের মধ্যে লিখা নাই, কিন্তু আমরা আলোচনার মধ্যে চলে আসছে বা এটা একটা কমন সেন্স, এই ধরনের কোশ্চেনও থাকতে পারে। স্যার ফ্রি হ্যান্ড লিখতে হবে। হ্যাঁ, আপনার ফ্রি হ্যান্ড লিখতে হবে, মেইন কথা কপি পেস্ট করলে হবে না। আমি তো খাতা দেখলে বুঝবো যে একজন লিখছে আর বাকি সবাই ওইটা হচ্ছে ধর মনে করেন স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছে বা ছবি পাঠিয়ে দিয়েছে, সবাই ওইটাই লিখছে, ঠিক আছে? তো ওই ক্ষেত্রে হচ্ছে আমি ওইটা চিন্তা করে মার্কিং করবো আর কি। স্যার আপনার ক্লাস টেস্ট কয়টা হবে? 2টা? ক্লাস টেস্ট হচ্ছে যেটা করব আর কি, অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো হয়তো বা, আর 2-1টা হচ্ছে সাডেন টেস্ট হবে। তো দেখা যাবে যে 3টা নিতে পারি, 3টা নিলে হয়তো বা বেস্ট 2 কাউন্ট করবো। সো কারোর জন্য মেকআপ থাকবে না, যে একজন অ্যাটেন্ড করতে পারেন নাই তার জন্য যে আলাদা মেকআপ নিব, নো, देयर इज নো অপশন লাইক দিস। এক্সাম মিস করলে আপনার রেসপন্সিবিলিটি। স্যার এটাই আর স্যার মিড সারেন বা টেস্ট। ফাইনাল এগুলা হচ্ছে আপনার আগে স্যার থেকে হঠাৎ বলে করে দিব। এক্সাম দিবেন স্যার? কারোর কোনো স্পেশাল প্রবলেম থাকলে দে হ্যাভ টু শো মি স্পেশাল, মানে তাদের ওই ধরনের প্রুফ দেখাতে হবে যে হ্যাঁ এটা ভ্যালিড রিজনে আপনি এক্সাম মিস করছেন। ওকে স্যার, তাহলে স্যার ঠিক আজকে আছে, আপনার বলি মেইন কথা হচ্ছে তথাকথিত মানে হচ্ছে একবারে গদ বাঁধা যদি চিন্তা করেন যে সহজ হবে, এরকম হবে না, আবার অনেক কঠিন এরকম হবে না, মিডিয়াম। আপনি আগে যারা এই কোর্স নিছে ওদেরকে জিজ্ঞাসা করলে হবে। স্যার কি বই দেখাইলেন? জি, বইয়ের কথা বললেন না কিসে বললেন বুঝি নাই। না স্যার, একজন স্যার ভয় পাইছে সে কথা বললো স্যার। না ভয়ের কি আছে, আমি বললাম যে একবার ইজিও না একবার ডিফিকাল্ট না, মিডিয়াম। এটা তো ভয়ের কিছু নাই, এটা হচ্ছে আশার বাণী। যতটুকু শুনছি আপনি কোশ্চেন অনেক হার্ড করেন। স্যার নেক্সট ক্লাসে না কি না আপনি কোশ্চেন যে হোমওয়ার্কটা দিলেন মানে যেই পর্যন্ত পড়তে বললেন এখান থেকে কোশ্চেন